এখানে আমি তোমাদের ইরিগেশন ইঞ্জিনিয়ারিং এর ইন্ট্রোডাকশন, নেসেসিটি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, টাইপস, মেথড এগুলো ডিসকাস করার চেষ্টা করছি। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে ইরিগেশন কি, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং কি সেটা জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে ইরিগেশন কি। ইরিগেশন নিয়ে আমাদের যে টেকনিক্যাল নলেজ সেটাই হচ্ছে ইরিগেশন ইঞ্জিনিয়ারিং। হোয়াট ইজ ইরিগেশন? হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাপ্লিকেশন অফ ওয়াটার। যখন ন্যাচারাল ওয়াটার বাদ দিয়েও আমরা আর্টিফিশিয়ালি কোনো কিছুতে ওয়াটার সাপ্লাই করি বা ওয়াটার ইউজ করি, ওয়াটার অ্যাপ্লাই করি, মানে ওয়াটারের অ্যাপ্লিকেশন আসে, সেটাই হচ্ছে ইরিগেশন। ওয়্যার টু অ্যাপ্লাই, কোথায় অ্যাপ্লাই করা হয়? হচ্ছে টু দ্য রুট জোন অফ দ্য ক্রপ। যখন আমরা কোনো ক্রপের রুট জোনে আর্টিফিশিয়ালি ওয়াটার সাপ্লাই করি সেটাকেই বলা হয় ইরিগেশন। ওয়েন টু অ্যাপ্লাই, কখন আমরা আর্টিফিশিয়ালি ওয়াটার সাপ্লাই করব? অ্যাট দ্য রাইট টাইম, যখন দরকার হবে, যতটা পরিমাণে দরকার হবে সেই টাইমে আমরা ওয়াটার অ্যাপ্লাই করব। হাউ মাচ টু অ্যাপ্লাই, কতটা অ্যাপ্লাই করব? ঠিক যতটা কোয়ান্টিটির রিকোয়ার্ড থাকবে। দেন হোয়াট ফর, কেন আমরা অ্যাপ্লাই করব? হচ্ছে ফর অপটিমাম ক্রপ ইল্ড, মানে যাতে আমরা সব থেকে বেশি কিভাবে শস্য উৎপাদন করতে পারি সেটার জন্য আমরা অ্যাপ্লাই করব। তাহলে ইরিগেশনের ডেফিনেশনটা কি আসলো? ইরিগেশন ইজ ডিফাইন্ড অ্যাজ আ প্রসেস অফ সাপ্লাইং ওয়াটার টু ক্রপস artificially. Is the science of planning and designing a water supply system to the plants, crops for their normal growth, duration, the period of no rainfall with the help of where barrage, dam, reservoir, canal system, cross drainage work, and like that. এরকম আমরা কিছু প্রসেসিং এর মধ্যে থেকে আমরা যখন কোনো ওয়াটার অ্যাপ্লাই করব, যখন সেখানে কোনো রেইনফল থাকবে না বা ওয়াটার ডেফিসিয়েন্সি থাকবে, তখন আমরা আর্টিফিশিয়ালি যে যে ওয়েতে ওয়াটার অ্যাপ্লাই করতে পারবো তার যে প্ল্যানিং, তার যে ডিজাইনিং, তার যে টেকনোলজি, সেই পুরোটাই হচ্ছে ইরিগেশন ইঞ্জিনিয়ারিং। সো আর্টিফিশিয়াল ওয়াটার অ্যাপ্লাই করাটাকে বলা হয় ইরিগেশন। আর আমরা কোন মেথডে, কোন টেকনোলজি ইউজ করে কিভাবে প্ল্যান করব, কিভাবে ডিজাইন করব, এই ওরিয়েন্টেড যে নলেজ সেটাই হচ্ছে ইরিগেশন ইঞ্জিনিয়ারিং। নেসেসিটি অফ ইরিগেশন, ইরিগেশন আমাদের কেন দরকার? ফার্স্ট হচ্ছে ইনসাফিসিয়েন্ট রেনফল। ইনসাফিসিয়েন্ট রেনফল হচ্ছে ইরিগেশন ইজ নেসেসারি ইন দ্য এরিয়াস ওয়্যার রেনফল ইজ ইনসাফিসিয়েন্ট। দ্যাট মিনস যে এরিয়াতে রেনফলটা কম হচ্ছে, ইনসাফিসিয়েন্ট মানে যতটা আমার দরকার ততটা হচ্ছে না, তখন আমরা কি করব? আর্টিফিশিয়ালি ওয়াটার সাপ্লাই করার ভাবনা আনবো। আদারওয়াইজ আমাদের যে এগ্রিকালচার বা শস্য উৎপাদন যেটা, সেটা তো কমে যাবে বা নষ্ট হয়ে যাবে, তাই তো? যে এরিয়াতে ইনসাফিসিয়েন্ট রেনফল হবে, আমরা সেখানে for the satisfactory growth of the crop and plants we have to supply artificial water. Okay, then second point is uneven or non-uniform rainfall distribution. দেখো ফার্স্ট এরটা ছিল ইনসাফিসিয়েন্ট রেনফল, রেনফল হচ্ছে বাট যতটা আমার সেই পার্টিকুলার ক্রপ তৈরি করার জন্য বা ক্রপটার গ্রোথের জন্য যতটা আমার ওয়াটার লাগবে ততটা আমরা রেন ওয়াটার থেকে পাচ্ছি না, সেটা ছিল ইনসাফিসিয়েন্ট রেনফল। আর আনইভেন আর নন ইউনিফর্ম রেনফল ডিস্ট্রিবিউশন কি? বৃষ্টি হয় কিন্তু কখন হবে, কতটা কোয়ান্টিটির হবে, সেইটা কখনো ইকুয়ালি ডিস্ট্রিবিউট থাকে না। ঠিক আছে, এমন নয় যে পুরো রেনি সিজনটা একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশনে রেইনফল হবে, সেটা হচ্ছে না। বা একটা এরিয়ার বেসিসে সার্টেন একটা এরিয়াতে
খুব বেশি বৃষ্টি হচ্ছে, তার ঠিক পাশের কোনো একটা এরিয়াতে খুব কম বৃষ্টি হচ্ছে, দ্যাট মিনস কি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নয়। তো সেখানে the distribution of rainfall in the zone of crop area, যদি আমরা যেখানে শস্যটা চাষ করছি সেখানে যদি রেনফলটা যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট না হয়, তাহলে আমরা সেই রেনফলটাকে মানে যেখানে বেশি বৃষ্টি হচ্ছে সেই জলটাকে আমরা যেখানে কম বৃষ্টি হচ্ছে সেখানে সাপ্লাই করে দিতে পারি। এবার তাহলে কি হচ্ছে দেখো, আমরা কিন্তু আর্টিফিশিয়ালি সাপ্লাই করছি, ন্যাচারালি কিন্তু ওয়াটারটা ওই কম রেইনফলের জায়গায় কিন্তু যাচ্ছে না, আমরা আর্টিফিশিয়ালি নিয়ে যাচ্ছি। তো যখনই আমরা আর্টিফিশিয়ালি ওয়াটার সাপ্লাই করব তখনই সেটা হয়ে যাবে ইরিগেশন। দেন থার্ড হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ পেরিনিয়াল ক্রপ। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ পেরিনিয়াল ক্রপ। পেরিনিয়াল ক্রপ হচ্ছে যে শস্য আমরা সারা বছর ধরে চাষ করতে পারি, ঠিক আছে, যেমন ধান আমরা সারা বছর কিন্তু অল্টারনেটিভ ওয়েতে চাষ করতে পারি। পেয়ারা, শসা, কলা এগুলো কিন্তু দেখবে সারা বছর চাষ হয়। এখন টেকনোলজি অনেক গ্রো করেছে, তার জন্য এখন সব শস্যই দেখবে সারা বছর পাওয়া যাচ্ছে। ফুলকপিও দেখবে গরমকালে মার্কেটে পাওয়া যায়, কিন্তু ফুলকপিটা অ্যাকচুয়ালি হচ্ছে উইন্টার সিজনের ভেজিটেবল। যাই হোক, কিন্তু পেরিনিয়াল ক্রপ হচ্ছে যে শস্যগুলো ইন জেনারেল আমরা সারা বছর উৎপাদন করতে পারি। তো সেগুলোর গ্রোথ যাতে আরো ইমপ্রুভ করে তার জন্য আমরা ইরিগেশন সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারি। যেমন ধান গাছে যতটা পরিমাণে জল লাগে, সাপোজ রেইনি সিজনে আমরা সেটা পেয়ে যাচ্ছি, বাট উইন্টার সিজন বা সামার সিজনে আমরা তো সেটা সাপ্লাই করতে মানে আমাদেরকে সাপ্লাই করতে হবে আর্টিফিশিয়ালি, আমরা ন্যাচারালি কিন্তু পাবো না, কারণ সামার সিজন বা উইন্টার সিজনে কিন্তু রেইনি সিজনের মতন অত বৃষ্টি হয় না। তাহলে কি হচ্ছে, ধান গাছের যতটা জল লাগে রেইনি সিজনে সেটা সাফিসিয়েন্ট আমরা রেইনফল থেকে পেয়ে যাচ্ছি, বাট সামার সিজন আর উইন্টার সিজনের জন্য আমাদেরকে আর্টিফিশিয়ালি ওয়াটার সাপ্লাই করতে হচ্ছে। যদি আমরা আর্টিফিশিয়ালি ওয়াটার সাপ্লাই না করি তাহলে গরমকালে কি আমরা ভালোভাবে ধান চাষ করতে পারবো? কখনো করতে পারবো না। তাহলে কি হচ্ছে, ইমপ্রুভ করতে পারছি না। কিন্তু যদি আমি গরমকালেও কোনো জায়গা থেকে জল আর্টিফিশিয়ালি এনে সাপ্লাই করি তাহলে কিন্তু আমার ধান গাছগুলো খুব ভালোভাবে বড় হবে, খুব ভালোভাবে ধান উৎপাদন হবে। তাহলে সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ পেরিনিয়াল ক্রপ। তো সাম অফ দ্য পেরিনিয়াল ক্রপ রিকোয়ার্স ওয়াটার throughout the year, but rainfall is not uniform in all seasons of the year. These crops cannot be produced perennially without water for all the seasons. For the growth or production of those perennial crops, irrigation is must necessary. Okay. Then development of desert area. Desert area কি? মরু অঞ্চল বা শুষ্ক অঞ্চল, যেখানে ন্যাচারাল ওয়াটারটাই কম থাকে, সেটা গ্রাউন্ড ওয়াটার হোক বা রেনফল হোক, সবকিছু মিলিয়ে যে এরিয়ার ওয়েদারটা খুব শুষ্ক হয়, যেখানে জল খুব কম থাকে, সেটাই হচ্ছে ডিজার্ট এরিয়া। ডিজার্ট এরিয়াতে কি কোনো গাছ হয় না, নাকি কোনো ডিজার্ট এরিয়া যে হিউজ এরিয়াটা থাকবে আমরা সেটাকে ফুড প্রোডাকশন হিসাবে ইউজ করতে পারবো? যেমন রাজস্থানের ম্যাক্সিমামটাই কিন্তু ডিজার্ট এরিয়া। তাহলে আমরা কি সেই রাজস্থানে কি কোনো কিছু চাষই করব না? তাহলে রাজস্থানের মানুষগুলো কি করবে? বা আমাদের ইন্ডিয়া যে ওই রাজস্থানের রেসপেক্টে যে অতটা এরিয়া রয়েছে, এরিয়া কভার করছে, সেটা কি পুরোপুরি ওইভাবে আনওয়ার্কিং কন্ডিশনে পড়ে থাকবে? সেটা তো আমরা হতে দেবো না। তাহলে আমরা কি করতে পারি, ডিজার্ট এরিয়াটাতে আমরা যদি আর্টিফিশিয়ালি ওয়াটার সাপ্লাই করতে পারি তাহলে আর সেটা ডিজার্ট থাকছে না। The dry and desert areas can be converted to a beautiful cropland if irrigation water can be supplied as per need. যতটা আমার দরকার আমি যদি সেই ওয়াটারটা সাপ্লাই করে দিই তাহলে তো সেটা ডিজার্ট এরিয়া থাকছে না। হবে আমরা হয়তো ন্যাচারালি সেই ডিজার্ট এরিয়াটাকে চেঞ্জ করে দিতে পারবো না, বাট ন্যাচারালি তো আমরা পার্টিকুলার কিছু ক্রপ চাষ করার জন্য আমরা তো আর্টিফিশিয়ালি ওয়াটার সাপ্লাই করতেই পারি।
তাহলে কি হবে, ডিজার্ট এরিয়া যে অতটা এরিয়া রয়েছে আমরা কিন্তু সেটাকে ফুড প্রোডাকশন ল্যান্ড হিসাবে বা ক্রপ ল্যান্ড হিসাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে, দেন আসি বেনিফিটস অফ ইরিগেশন। দেখো আমরা এর আগে কি বললাম, নেসেসিটি অফ ইরিগেশন, আমরা কি কি কারণে ইরিগেশন করব, ইরিগেশন আমাদের কি কি কারণে দরকার। এবার ইরিগেশন আমার যে যে কারণে দরকার তার কিছু অ্যাডভান্টেজ থাকবে, তার কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকবে। যেমন আমাদের জ্বর হচ্ছে, এই যে যেমন ধরো কোভিড যে সিচুয়েশনটা চলছে, এখানে ভ্যাকসিনেশন এসছে। এবার এই ভ্যাকসিন নিলে তোমার শরীরের ইমিউনিটি পাওয়ার ইমপ্রুভ করবে। এবার এর কি কোনো ব্যাড এফেক্ট নেই, সাইড এফেক্ট আছে। হ্যাঁ, সাইড এফেক্ট যেমন দেখো তোমার ইমিউনিটি পাওয়ার ইমপ্রুভ করবে, এটাও একটা সাইড এফেক্ট। তার পাশাপাশি তোমার বডি পেন হওয়া বা ব্লাড ক্লট পড়ে যাচ্ছে অনেকের, এরকম অনেকের প্রবলেম হয়ে যাচ্ছে, তো সেটাও কিন্তু সাইড এফেক্ট। তো সাইড এফেক্টটা দুটো টাইপের হতে পারে, একটা ব্যাড সাইড, একটা গুড সাইড। তো গুড সাইড, ইরিগেশনে আপনার কি কি কারণে ইরিগেশন লাগবে, আর্টিফিশিয়ালি ওয়াটার সাপ্লাই আমাদের কোন কোন সিচুয়েশনে করা উচিত আমরা সেটা জানলাম। এবার সেই ওয়াটার সাপ্লাই করার পর আমাদের কি কি লাভ হবে সেটা আমাদের জানা উচিত। তাহলে ফার্স্টে কি আসছে দেখো, ইল্ড অফ ক্রপস। ইল্ড অফ ক্রপস কি, yields of crops হচ্ছে yield of crop can be increased by irrigation even in the period of low rainfall. That means যখন কম বৃষ্টিপাত হবে তখনও কিন্তু আমরা আর্টিফিশিয়ালি ওয়াটার সাপ্লাই করছি, আর্টিফিশিয়ালি ওয়াটার সাপ্লাই করে ইজিলি খুব ভালোভাবে আমরা শস্য উৎপাদন করতে পারছি। দেন হচ্ছে optimum benefits. Optimum use of water is possible by irrigation to obtain maximum output. দেখো এই যে ইরিগেশনের নেসেসিটিতে যে আনইভেন বা নট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড যে রেইনফল এরিয়া নিয়ে আলোচনা হয়েছিল, যদি কি হচ্ছে যেখানে বেশি বৃষ্টি হচ্ছে বা যেখানে আমাদের ন্যাচারাল ওয়াটার সোর্সটা বেশি, সেখানে আমরা কি করছি, ন্যাচারাল ওয়াটারটাকে স্টোর করছি। দেন ন্যাচারাল ওয়াটারটাকে স্টোর করে যেখানে আমাদের ইনসাফিসিয়েন্ট রেনফল হচ্ছে বা যেখানে ওয়াটার ডেফিসিয়েন্সি রয়ে যাচ্ছে সেখানে আমরা সাপ্লাই করে দিচ্ছি। এবার সেখানে সাপ্লাই করার পর কি হচ্ছে দেখো, আমি সেখান থেকে ভালোভাবে শস্য উৎপাদন করতে পারছি, তাহলে কি আমি আউটপুটটা ভালো পাচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো, আমি ওয়াটারটাকে একটা খুব সুন্দর প্রসেসিং ওয়েতে ইউজ করছি। যে এক্সেস যে ওয়াটারটা থেকে যাচ্ছিল যেখানে বেশি বৃষ্টি হয়, সেই এক্সেস ওয়াটারটা নিয়ে আমি একটা খুব সুন্দর প্ল্যানিং করে, যেখানে কম বৃষ্টিপাত হচ্ছে, যেখানে জলের দরকার, যেখানে জল দিলে আমরা ভালোভাবে শস্য উৎপাদন করতে পারবো, আমাদের আউটপুটটা অনেক বেটার হবে, সেখানে আমরা ইউজ করতে পারছি। তাহলে কি হচ্ছে দেখো, অপটিমাম ইউজ অফ ওয়াটার থেকে আমরা ম্যাক্সিমাম আউটপুট পাচ্ছি। তো এটা আমাদের কাছে একটা বেনিফিট। দেন হচ্ছে এলিমিনেশন অফ মিক্সড ক্রপিং। মিক্সড ক্রপিং মিন্স কি, মিক্সড ক্রপিং মিন্স হচ্ছে একটা জমিতে সার্টেন টাইমে অনেক ফসল চাষ করা। যেমন দেখো ধান চাষ করতে একটা ক্রপল্যান্ডের যা যা ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত, যা যা ইনগ্রিডিয়েন্ট থাকা উচিত, যে টাইপের সয়েল, যে টাইপের ওয়াটার, যে টাইপের ওয়াটার ওয়াটার না, যে টাইপের সয়েল, যে টাইপের ওয়াটার অ্যাবজর্পশন প্রপার্টিজ থাকা উচিত সয়েলের, আখ চাষ করতে গেলেও কি তাই লাগবে। ধান চাষ আর সুগার কেন চাষ দুটো কিন্তু পুরোপুরি আলাদা টাইপের চাষ, দুটো ক্রপ আলাদা, দুটো ক্রপের ওয়াটার ডিমান্ড, গ্রোয়িং রেট সবকিছুই কিন্তু আলাদা। তাহলে দেখো আমি ধান চাষ করতে গেলে, কোনো কিছু চাষ করতে গেলে কিন্তু আগে থেকে জমিটাকে রেডি করতে হয়। তো জমিটা আমি ধান চাষের জন্য যেভাবে রেডি করব, আলু চাষের জন্য কি সেইভাবে রেডি করলে হবে, হবে না। তাহলে কি হচ্ছে দেখো, আমি যদি
আলু চাষে কম জল লাগে তুলনায় ধান চাষে বেশি জল লাগে। এবার যখন আমাদের কাছে জল কম থাকবে চাষি কি করবে? রেনি সিজনে ধান চাষ করলো। এবার যখনই রেনি সিজনের পর আস্তে আস্তে অটম বা উইন্টার সিজন আসতে থাকবে চাষি কি করবে? আলু চাষের দিকে ঝুঁকে যাবে। এবার দেখো সেই জমিটা যদি কোনো মানে আলু চাষের জন্য ধরো ওখানে যা যা প্রপার্টিস থাকা উচিত জমিতে তাতে নেই, কারণ চাষ করতে গেলে কিছু ব্যাকটেরিয়া লাগে, কিছু অর্গানিক ইম্পিউরিটিস লাগে, যেটা ধান গাছের জন্য যা লাগবে আলু গাছের জন্য তা লাগবে না। এবার কি হচ্ছে, একটা কৃষককে কিন্তু সেটাকে আবার তৈরি করতে হচ্ছে, আলু চাষের জন্য জমিটাকে আবার তৈরি করতে হচ্ছে। এবার আলু চাষের জন্য সে একরকম ভাবে জমি তৈরি করেছিল, তাকে অনেক কিছু খরচ করতে হয়েছিল, অনেক সার দিতে হয়েছে, অনেক খাটতে হয়েছে। এবার আলু চাষ হয়ে যাওয়ার পর আবার যখন সামার সিজন রেনি সিজন আসছে তখন আবার তাকে জমিটাকে রেডি করতে হবে ধান চাষের জন্য। তাহলে দেখো তার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাকে অনেকটা লেবার দিতে হচ্ছে, অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে তার জমিটা প্রিপেয়ার করার জন্য, পার্টিকুলার কোনো ক্রপ গ্রো করানোর জন্য। তাহলে কি হচ্ছে, এই বারবার যদি অল্টারনেটিভলি আমরা চাষ করতে থাকি একটা জমিতে, তাহলে তার মাটির যে ন্যাচারাল যে ক্যারেক্টারিস্টিক্স সেটা নষ্ট হয়ে যাবে। কারণ বারবার তার উপরে একবার আলু চাষের জন্য, একবার গম চাষের জন্য, একবার পটল চাষের জন্য, একবার ধান চাষের জন্য বিভিন্ন সার ইউজ করছে চাষিরা। তাতে কি হচ্ছে, জমিটা নিজে বুঝে উঠতে পারছে না, জমিতে যে মাটি আছে সেই সয়েলটা বুঝে উঠতে পারছে না তা ঠিক কখন কোন ক্যারেক্টারটা প্লে করা উচিত। তাতে কি হচ্ছে, মাটির যে ন্যাচারাল যে গ্রোয়িং যে রেটি, মানে কোনো শস্য উৎপাদন করার যে পাওয়ার, সেটা কোথাও গিয়ে লো হয়ে যাচ্ছে। এবার যদি আমরা সাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই দিতে পারি, তাহলে যে রেনি সিজনে যে জমিতে ধান চাষ হয় সেই জমিতেই কিন্তু সামার সিজন বা উইন্টার সিজনেও আমরা ধান চাষ করতে পারবো, কারণ আমরা ওয়াটার তো পেয়ে যাচ্ছি। চাষিকে আর চিন্তা করতে হবে না যে উইন্টার সিজনে কম জল থাকে, তাহলে কম জলে কোন চাষ ভালো করা যায়, আমি সেই চাষটা করব। চাষির এই হেডেকটা আর থাকবে না, কারণ চাষি জানে আমার জমি ধান চাষের জন্য পুরোপুরি প্রিপেয়ার আছে। আমি রেনি সিজনে ন্যাচারাল ওয়াটার, ন্যাচারাল রেনফল থেকে আমি ওয়াটার পেয়ে যাচ্ছি, আমি ধান চাষ করছি। দেন উইন্টার সিজন বা সামার সিজনে আমি কোনো একটা জায়গা থেকে ঠিক ওয়াটার সাপ্লাই পেয়ে যাব, তাহলে আমি ধান চাষটাই করব। তাহলে কি হচ্ছে, ধান চাষের জন্য জমিটা রেডি হয়ে থাকলো, চাষিকে বারবার সেই জমিটাকে বিভিন্ন টাইপের চাষ করার জন্য প্রিপেয়ার করতে হলো না। এলিমিনেশন অফ মিক্সড ক্রপিং আমরা যদি কমাতে পারি, তাহলে পার্টিকুলার কোনো একটা জমিতে কোনো একটা ক্রপ যদি ইন্ডিভিজুয়ালি আমরা চাষ করতে থাকি, তাহলে তার গ্রোথটা ভালো হবে। ঠিক আছে, দেন হচ্ছে প্রসপারিটি অফ ফার্মার্স। প্রসপারিটি of farmer means if irrigation water farmer can grow two or more crops in a year which adds to their prosperity. দেখো, ফার্মারকে ওয়েট করে থাকতে হলো না যে কখন আবার রেনি সিজন আসবে তখন আমি আমার জমিতে ধান চাষ করতে পারবো। সে কিন্তু ইজিলি যখন তার যে চাষটা করতে সুবিধা হচ্ছে তখন তার জমি বা যে জমি, একজন চাষির তো আর একটা জমি থাকে না, তাদের অনেক জায়গায় বিভিন্ন জমি থাকে, তাদের মাটির ধরন থাকে আলাদা, এক একটা জমিতে এক এক রকম চাষ ভালো হয়। বা সে রেডি করে রাখতে পারে যে আমার জমির এই পার্টটাতে শুধু আমি এই চাষটাই করব, বা এই পার্টটাতে আমি শুধু ধান চাষ করব, এই পার্টটাতে আমি শুধু পটল চাষ করব, এই পার্টটাতে আমি শুধু লঙ্কা গাছ লাগাবো, এরকম সে ভাগ ভাগ করে রাখতে পারে। তাহলে যখন সে জানবে যে আমি আর্টিফিশিয়ালি থ্রু আউট দ্য ইয়ার
আমি ওয়াটার পেয়ে যাব, তখন কি হবে, সে অনেক কিছু চাষ করতে পারবে, সারা বছর ধরে চাষ করতে পারবে। তাকে পুরো ইয়ারের পার্টিকুলার কোনো একটা সিজনের জন্য ওয়েট করে থাকতে হবে। ঠিক আছে, এবার যখনই তাকে ওয়েট করে থাকতে হচ্ছে না, সে যখন সারা বছরই কিছু না কিছু চাষ করতে পারছে, তাহলে কি হচ্ছে, তার ইনকামটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, দেন হচ্ছে সোর্স অফ রেভিনিউ। When water tax is taken from farmers for supplying water, it adds to the revenue of the country. দেখো, এই যে চাষিরা এনশিওর হচ্ছে যে আমি সারা বছর ধরে জল পাবো, আমি আমার জমিতে যখন যে চাষটা করার জন্য যতটা জল দরকার আমি পেয়ে যাব, আমাকে গভর্নমেন্ট সাপ্লাই দেবে। গভর্নমেন্ট কি ফ্রিতে সাপ্লাই দেবে? গভর্নমেন্ট সাপ্লাই দেওয়ার সময় তাদের কাছ থেকে মিনিমাম কিছু ডিমান্ড করতে পারে, যে তোমাকে আমি 1 কিউমেক জল দেব, তুমি আমাকে 1 টাকা দেবে। এবার যদি 1000 জন ফার্মার যদি 1 কিউমেক করে জল নেয়, তাহলে গভর্নমেন্ট কি করবে, সবার কাছ থেকে 1 টাকা করে নেবে। 1000 জন ফার্মার ছিল, সবার কাছ থেকে 1 টাকা করে নেওয়া মিন্স হচ্ছে টোটাল 1000 টাকা হলো। এবার এই 1000 টাকা কিন্তু গভর্নমেন্ট অন্য কোনো কাজে ইউটিলাইজ করতে পারবে। বোঝা গেছে? দেন হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন, the reservoir from which irrigation water is supplied may be used for generation of power. Besides the canal in field have some canal falls or drops in which mini hydro project may be installed. দেখো, আমরা যখন কোনো রিজার্ভারে ওয়াটার স্টোর করে রাখছি, দেন আমাদের যখন দরকার হচ্ছে, আমি যখন ওয়াটারটা সাপ্লাই করছি, আমি যদি গেট ওপেন করি, দেখবে তুমি একটা প্লাস্টিকের মধ্যে জল ভরছো, দেন তাতে একটা জাস্ট একটা ছোট্ট হোল করে দাও। দেখবে এতক্ষণ জলটা আটকানোর জন্য যে প্রেসারটা তার মধ্যে এসেছে, কোনো প্লাস্টিক ইউজ করতে পারো, মানে ক্যারি ব্যাগ ইউজ করতে পারো, বা তোমরা কোনো বেলুনে ইউজ করে এটা দেখতে পারো। পুরো ওয়াটার ফিল আপ করলে তোমরা, দেন সেটাতে সার্টেন একটা হোল করে দেবে, দেখবে জলটা খুব স্পিডে বেরোবে। ঠিক আছে, এবার এই স্পিডে বেরোনো জলটাতে প্রথম দিকে কি হয়েছিল, মানুষ ড্যাম তৈরি করেছিল। ড্যাম মিন্স হচ্ছে আমরা বাংলায় যেটাকে বলি বাঁধ। তোমাদের এই ইরিগেশন ইঞ্জিনিয়ারিং এ পরের ইউনিট আছে, পেছন দিকে আছে, এই ড্যামের ডিটেলস তোমরা জানতে পারবে। ইন জেনারেল তোমরা এতদিন যেটা জেনে এসেছো তার রেসপেক্টে বলছি, ড্যাম হচ্ছে বাঁধ। প্রথম দিকে মানুষ ড্যাম কেন প্রোভাইড করেছিল, নদীর জল ঢুকে গ্রামের পর গ্রাম ভেসে যেত রেনি সিজনে, তখন মানুষ ভাবলো যে নদীর পার গুলোকে, রিভার ব্যাংক গুলোতে মাটি দিয়ে আমরা যদি উঁচু করে দিই, তাহলে ওয়াটারটা আর আসতে পারবে না। তো সেখান থেকেই ড্যামের কনসেপ্টটা আসলো। এবার ড্যামটা যখন প্রোভাইড করা হলো, এবার মানুষ আস্তে আস্তে দেখলো যে এই যে ড্যামটা প্রোভাইড করাতে অনেকটা জল স্টোর হয়েছে, তাহলে আমরা কি করতে পারি, ওখান থেকে ক্যানেল কেটে, দ্যাট মিন্স খাল কেটে, আমরা জলটাকে আমাদের মতন করে কন্ট্রোল করে আমাদের জমিগুলোতে আনতে পারি, চাষের জমিতে আনতে পারি। এটা ফার্স্ট মিশর দেশে এই কনসেপ্টটা এসেছিল, যে নদী থেকে খাল কেটে চাষের জমি পর্যন্ত জল নিয়ে আসা। এবার যখনই ওই হিউজ কোয়ান্টিটির ওয়াটারটা যখন এক জায়গায় স্টোর হয়ে রয়েছে, ঠিক সেই বেলুনে জল ভরে রাখার মতন, দেন ওখান থেকে যখন আমরা জাস্ট একটা সার্টেন ছোট্ট স্পেস দিয়ে জলটাকে বের করে আনতে চাই, জলটাকে যখন বের করে আনতে চাইছি, তখন কি হচ্ছে, জলটা খুব স্পিডে বেরোচ্ছে। তারপর মানুষ ভাবলো এই জিনিসটাকেও তো আমরা ইউটিলাইজ করতে পারি, এই যে জল স্পিডে আসছে, এই জলটা তো ক্যানেল থেকে ফ্লো করে চাষের জমিতে চলে যাচ্ছে, দেন সেখান থেকে জল নিয়ে ফার্মাররা চাষ করতে পারবে। কিন্তু যেটা হচ্ছে যে এই ড্যাম থেকে বা রিজার্ভার থেকে যখন জলটা বেরোচ্ছে,
তখন তার স্পিডটা খুব বেশি থাকছে। তো ওয়াটারের এই ভেলোসিটিটা তারা কাজে লাগাতে পারবে। এবার এই কনসেপ্টটা তোমরা অলরেডি আগের সেমিস্টারে ফ্লুইড মেকানিক্সে পড়ে এসেছো, টারবাইন পড়ে এসেছো। তখন মানুষ কি করলো, এই যে সোর্সটা, যে ছোট্ট একটা স্পেস থেকে ওয়াটারটা বেরোচ্ছে, সেখানে টারবাইন ফিট করে দিল। দেন কি হবে, ওয়াটার স্পিডে টারবাইন থেকে আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতে পারবো। তাহলে দেখো, ক্যানেলের থ্রু দিয়ে আমার চাষটাও হচ্ছে, আবার ক্যানেলে ওয়াটার সাপ্লাই করার আগে রিজার্ভারের ঠিক যে পোর্শনটা থেকে ওয়াটার এর আউটলেটটা আছে, সেখানে আমরা টারবাইন প্লেস করে এক্সট্রা আরো একটা বেনিফিট পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন। এখান থেকে আমাদের ইলেকট্রিসিটির ডিমান্ড ফুলফিল হবে। ওকে, নেক্সট হচ্ছে ওয়াটার সাপ্লাই। দেখো, অলরেডি বললাম যে স্টোর করে রাখা ওয়াটারটাকে আমরা নিজেদের মতন করে কন্ট্রোল করে, নিজেদের মতন ডিজাইন করে, আমরা যে জমিতে যতটা জল লাগবে আমি তত পর্যন্ত নিয়ে যেতে পারবো। That means irrigation water may be used as source for domestic and industrial water supply. এবার দেখো, শুধু যে চাষের কাজেই যে জল লাগে তা নয়, বড় বড় যে ইন্ডাস্ট্রি গুলো, সেখানে কিন্তু অনেক কিছু ম্যানুফ্যাকচার করার সময় হিউজ কোয়ান্টিটির জল লাগে। তো সেই জলটা সে কি করবে, আন্ডারগ্রাউন্ড থেকে নেবে, নাকি বিসলারির জলের বোতল কিনে নেবে? সে তো ওইভাবে নেবে না। তারা কিন্তু গভর্নমেন্টের পারমিশন নিয়ে গভর্নমেন্টের কাছ থেকে জল নেয়। দেন হচ্ছে জেনারেল কমিউনিকেশন। দিস inspection road beside the canal bank may be served as communication link in a remote village. That means যখন আমরা কোনো ক্যানেল তৈরি করছি, ক্যানেলটা আমরা বাঁধিয়ে দিই, মিনস হচ্ছে আমরা কংক্রিটিং করে দিই। এবার এই ক্যানেলেরও ডিটেলস তোমরা জানতে পারবে এই ইরিগেশন ইঞ্জিনিয়ারিং এর এই সেমিস্টারেই, তোমাদের সিলেবাসে আছে। তো ক্যানেলটা দুটো টাইপের হয়, একটা হচ্ছে না বাঁধানো, নর্মাল খাল যেমন বয়ে যায়, আরেকটা হচ্ছে বাঁধিয়ে দেয়া। দ্যাট মিনস যে ক্যানেলের মধ্যে থেকে যে জলটা যাচ্ছে, সেটা যাতে মাটির মধ্যে অ্যাবজর্ব না হয়ে যায়, তার জন্য কি করা হয়, ক্যানেলটাকে কংক্রিটিং করে দেওয়া হয়। দেখবে এরকম ক্যানেল আমরা হামেশাই দেখতে পাই। এয়ারপোর্টের ওদিকটায় যাবে, নিউটাউনের ওদিকে যাবে, দেখবে এরকম ক্যানেল দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আদারওয়াইজ তোমাদের তো গুগল আছে, তোমরা নেট সার্চ করে দেখে নিতে পারো ক্যানেল কিরকম দেখতে হয়। তাহলে এই ক্যানেলটা যখন কনস্ট্রাক্ট করা হয়, দেখো মেইনলি চাষ কোথায় হয়, ভিলেজ এরিয়াতে। টাউন এরিয়াতে তো খুব একটা চাষ হয় না। তাহলে ভিলেজ এরিয়াতে আমরা যখন চাষের জন্য জল দিচ্ছি, তখন আমাদেরকে ক্যানেল তৈরি করতে হচ্ছে। এবার যখনই আমরা ক্যানেল তৈরি করছি, ওই ক্যানেলের সাইড থেকে তো একটা ইন্সপেকশন রোড থাকবে। দ্যাট মিনস ইঞ্জিনিয়াররা মাঝে মধ্যে গিয়ে যাতে সার্ভে করতে পারে যে ক্যানেলটা ঠিকঠাক আছে নাকি, ক্যানেলের কোনো প্রবলেম হয়েছে নাকি, বা কোথাও কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে কিনা, বা কোথাও অবস্ট্রাকেল এসেছে কিনা। মানে যে হয়তো দেখা গেল কোনো গাছ পড়েছে, বা গাছের পাতা জমে গেছে কোনো জায়গায়। নর্মালি ক্যানেলে এটা হয় না, কারণ ক্যানেলের যে ওয়াটার স্পিড থাকে, ওয়াটারের যে ভেলোসিটি থাকে, সেটা সেলফ ক্লিনিং ভেলোসিটি দিয়েই পাস করে। দ্যাট মিনস ক্যানেল সবসময় নিজেই নিজেকে ক্লিন রাখতে পারবে। কিন্তু তবুও কিছু তো প্রবলেম হতেই পারে, তো সেটার ইন্সপেকশন দরকার। বা আমাদের যে কংক্রিটিং করা আছে, সেটা কোথাও ড্যামেজ হয়ে গেছে কিনা সেটাও দেখা উচিত। বা কেউ ওয়াটার স্টোর করছে কিনা, চুরি করে নিচ্ছে কিনা জল, সেটারও ইন্সপেকশন করা উচিত। সেই ইঞ্জিনিয়ারদের যাওয়ার জন্য একটা রোড থাকবে, কারণ পুরো ক্যানেল ধরে তো কেউ হেঁটে যেতে পারবে না, নিশ্চয়ই গাড়ি ইউজ করবেন তারা। তাতে কি হচ্ছে, রিমোট এরিয়া গুলো কিন্তু ইজিলি টাউনের সাথে কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে। ওকে, দেন হচ্ছে নেভিগেশন। নেভিগেশন হচ্ছে জলের থ্রু দিয়ে আমরা
যখন যাতায়াত করি, দ্যাট মিনস ওয়াটারওয়ে। তোমরা ট্রান্সপোর্টে তো দেখেইছো কি কি টাইপের মোড থাকে, ট্রান্সপোর্টেশন মোড কি কি টাইপের হয়। টোটাল 3টে টাইপের হয়, একটা ল্যান্ডওয়ে, একটা এয়ারওয়ে, একটা ওয়াটারওয়ে। এই ওয়াটারওয়েটাই হচ্ছে navigation. If the irrigation canals are big and deep, they may be used as waterway. যদি যে ক্যানেলগুলো আমরা প্রোভাইড করি ওয়াটার সাপ্লাই করার জন্য, সেগুলো যদি খুব বড় আর তার ডেপথ যদি খুব বেশি হয়, তাহলে সেখান থেকে ইজিলি আমাদের শিপ, বোট এগুলো মুভ করতে পারবে। তখনই ওটাকে আমরা নেভিগেশন পারপাস ইউজ করে ফেলতে পারবো, এটাও আমাদের বেনিফিট। দেন হচ্ছে অ্যাস্থেটিক ভিউ। New man-made lake, if preserved carefully, may increase aesthetic view of the surroundings. যদি ম্যানমেড কোনো লেক, ধরো কোথা থেকে আমি ওয়াটার সাপ্লাই করে আনছি, আর্টিফিশিয়াল ওয়াটার আনছি, এনে আমি একটা লেক তৈরি করলাম। লেক তো মেনলি ন্যাচারালি তৈরি হয়, কিন্তু এটা হচ্ছে ম্যানমেড। তাতে কি হবে, সেখানে আমি পার্ক তৈরি করতে পারবো, গাছ লাগাতে পারবো। কি হচ্ছে, যখনই একটা পার্ক তৈরি হবে, দেখতে খুব সুন্দর হবে। একটা লেককে আমি যদি খুব সুন্দর করে সাজিয়ে রাখি, যদি সেই লেকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমি যদি প্রিজার্ভ করে রাখতে পারি, তাহলে কি হবে, অনেক জলজ প্রাণী আমি ওখানে বাঁচিয়ে রাখতে পারবো, অনেক জলজ গাছ আমি ওখানে লাগাতে পারবো। দেন তার পাশাপাশি আমি পার্ক বানাতে পারবো। এবার যখনই আমরা পার্ক বানাবো, দেখো তার পাশাপাশি কি চলে আসে, পার্কে লোক আসবে, লোকজন আসবে ঘোরার জন্য। এবার সেই ফিনান্সিয়াল একটা বেনিফিটের ব্যাপার চলে আসছে, যখনই লোকজন ঘুরতে আসবে তখন পার্ক কিছু একটা মিনিমাম ডিমান্ড করতেই পারে, কিছু টাকা ডিমান্ড করতে পারে। ধরো টিকিট সিস্টেম করে দিল যে পার্কে ঢুকতে গেলে এত টাকা টিকিট লাগে, সেখান থেকে আমরা একটা রিটার্ন রেভিনিউ পাচ্ছি। তো সেখান থেকে গভর্নমেন্টের লাভ হচ্ছে, যে মানুষগুলো সেখানে চাকরি পাচ্ছে, কাজ করছে, তাদের লাভ হচ্ছে। এবার যখনই কোনো একটা পার্ক তৈরি হবে, দেখবে পাশাপাশি কিছু ফুড স্টল, টয় স্টল এগুলো কিন্তু চলে আসবে। তাহলে দেখো পাশাপাশি আমাদের এই একটা আর্টিফিশিয়াল ওয়াটার সাপ্লাই থেকে অনেক মানুষের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আসছে, প্লাস আমাদের একটা মনোরম জায়গা তৈরি হচ্ছে। ওকে, সো অ্যাস্থেটিক ভিউ আমরা বাড়াতে পারি। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফিশারি। এই যে জলটাকে আমরা জমিয়ে রাখছি, বা যে ক্যানেলে আমার সারা বছর জল সাপ্লাই, মানে জল ফ্লো করবে যে ক্যানেলের মধ্যে, সেই ক্যানেলে আমরা মাছ চাষ করতে পারি। বা যেখানে আমরা সারা বছর জলটাকে রিজার্ভ করে রাখি, দ্যাট মিনস রিজার্ভার যেটা থাকে, বা ড্যামের পাশে আমরা কিছু একটা পোর্শন মাছের জন্য সেপারেট করে রাখতে পারি, যে সারা বছর তো এখানে জল থাকবেই, তো সেখানে যদি আমি মাছ চাষ করি, তাহলে জলটাও স্টোর করা হচ্ছে, আমি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতে পারছি। যখন আমি জলটাকে ছেড়ে দেব চাষের জমিতে যাওয়ার জন্য, বা ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য, বা ডোমেস্টিক পারপাস ইউজ করার জন্য, মানে বাড়িতে বাড়িতে পাঠানোর জন্য, তখন আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতে পারছি। দেন আমরা যে ডেস্টিনেশনে পাঠাচ্ছি সেটা যদি এগ্রিকালচার হয়, তাহলে আমাদের সেখান থেকে ফুড পাচ্ছি আউটপুট হিসেবে। যদি ইন্ডাস্ট্রি হয়, তাহলে আমাদের প্রচুর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আমরা পাচ্ছি। আবার ঠিক তার পাশাপাশি আরো একটা বেনিফিট কি হচ্ছে, যেখানে আমি ওয়াটারটাকে স্টোর করে রেখেছি সেখানে আমি মাছ চাষ করতে পারছি। তাহলে মাছ চাষ করলে আমরা নিশ্চয়ই মাছগুলোকে ওইভাবেই রেখে দেবো না, মাছগুলোকে বিক্রি করতে পারবো। তাহলে দেখো আমাদের দুটো লাভ হচ্ছে, মাছগুলোকে বিক্রি করলে একটা ফিনান্সিয়াল প্রফিট আসবে গভর্নমেন্টের, পাশাপাশি আমাদের ফুড সাপ্লাইও হয়ে যাবে। দেন হচ্ছে ট্রি প্ল্যান্টেশন। এই যে এর আগে যে বললাম ডিজার্ট এরিয়া বা রিমোট এরিয়াতে কেউ দেখার নেই, কে জল দেবে গাছগুলোতে, বা ডিজার্ট এরিয়াতে তো এখানে ন্যাচারাল ওয়াটার পাওয়াই যায় না, তাহলে আমরা এখানে কি করে গাছ লাগাবো। দেখো এখানে কিন্তু কোনো চাষবাসের ব্যাপার নয়, জাস্ট ট্রি প্ল্যান্টেশন।
এবার যদি আমাদের একটা ক্যানেল সিস্টেম থাকে, সেই ক্যানেলের পাশেই যদি আমরা গাছ লাগিয়ে দিই, তাহলে অটোমেটিক্যালি কিন্তু গাছের যে রুট, সেই ক্যানেলটা যদি আনলাইন ক্যানেল হয়, আপনি যদি কংক্রিটিং না করা থাকে ক্যানেলটা, শুধু মাটির একটা খাল যদি হয়, তাহলে কিন্তু তার পাশে লাগানো গাছ ইজিলি কিন্তু বাই রুট, তার রুটের সাহায্যে সে কিন্তু জল অ্যাবজর্ব করে নেবে। ওকে, তাহলে গাছও ভালো হবে। এবার যখনই আমাদের গাছ ভালো হবে, তাহলে দেখো সেখান থেকে আর একটা প্রফিট কি আসছে, একটা বড় প্রফিট আসছে, সেটা হচ্ছে অক্সিজেন প্রোডাকশন। অক্সিজেন পাচ্ছি আমরা, ন্যাচারাল অক্সিজেন। আর এখন তো তোমরা এই সিচুয়েশনে দেখতেই পাচ্ছ, অক্সিজেনও আজকাল আমাদেরকে কিনতে হচ্ছে। ঠিক আছে, তার মানে ভাবো আমরা কতটা অ্যাডভান্স অ্যাডভান্স লাইফ লিড করছি, যে আমরা বাতাস থেকে আর অক্সিজেন পাচ্ছি না, আমাদেরকে এখন অক্সিজেন হাজার হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে। এর জন্য দোষী কারা? আমরা সব গাছ কেটে ফেলেছি। তো সেই জন্য আমাদের এখন আর্টিফিশিয়াল অক্সিজেন নিতে হচ্ছে। ওকে, চলো নেক্সট বেনিফিটস অফ ইরিগেশন হচ্ছে প্রোটেকশন ফ্রম তেমনাই। দ্যাট মিন্স কি, food production is increased due to irrigation by producing more crops used as food. আমাদের কখনো দুর্ভিক্ষ লাগবে না, কারণ আমরা যদি ইরিগেশনটার প্রপারলি প্ল্যান করে, প্রপারলি ডিজাইন করে ওয়াটার সাপ্লাই যদি করতে পারি, তাহলে আমরা সব এরিয়াতে ঘুরিয়ে ফিরিয়ে সব রকম চাষ করতে পারবো। সেখানে ন্যাচারাল গ্রাউন্ড ওয়াটার যতই হোক না কেন, ওয়াটার টেবিল যেখানেই থাক না কেন, বা রেইনফল যতটাই হোক না কেন থ্রু আউট দ্য ইয়ার, আমাদের কিন্তু কোনো জায়গায় দুর্ভিক্ষ হবে না বা খাদ্যের অভাব পড়বে না। দেন হচ্ছে ইনক্রিজ অফ গ্রাউন্ড ওয়াটার লেভেল। Due to constant seepage and percolation of water from canal, groundwater level in the nearby area is increased. এই যে বললাম, যদি আনলাইন ক্যানেল যদি হয়, মানে সেটাকে যদি আমরা কংক্রিট দিয়ে যদি বাঁধিয়ে না দিই, তাহলে কি হবে, ক্যানেলের মধ্যে থেকে যে ওয়াটারটা ফ্লো করছে, সেই ওয়াটারটা তো সয়েল অ্যাবজর্ব করবে। এবার সয়েল যখনই অ্যাবজর্ব করে নেবে, সেই পাশের সয়েল গুলোই রেখে দেবে না। তোমরা জিওটেক ইঞ্জিনিয়ারিং এ তোমরা পড়ছো অলরেডি প্রপার্টিস অফ সয়েল। তো সেখানে সিপেজ কি, পার্কুলেশন কি, তোমরা মনে হয় অলরেডি এতদিনে জেনে গেছো। যদি না জেনে গিয়ে থাকো, আস্তে আস্তে জেনে যাবে। সিপেজ বা পার্কুলেশনের থ্রু দিয়ে, মানে ধরো হয় না অনেক সময় খাতা ডিস্ট্রিবিউট করার সময়, যে ফার্স্ট বেঞ্চে যে বসে থাকলো, তার হাতে 10টা কোশ্চেন পেপার দিয়ে দিলেন টিচার, দিয়ে বললেন যে পরপর পরপর পাস করে দাও। এবার ওয়াটার যখন অ্যাবজর্ব করছে সয়েলও কিন্তু ঠিক ওরকম ভয়েডের থ্রু দিয়ে কিন্তু ওয়াটার পাস করে দেয়। তাহলে যখনই সয়েল ওয়াটার পাস করে দেবে, সিপেজ ওয়াটার, বা যখন পার্কুলেট করে যাবে সয়েলের মধ্যে থেকে ওয়াটারটা, তখন কি হবে, ক্যানেলের পাশের যে এরিয়া গুলো রয়েছে, সেই এরিয়াতে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা ইনক্রিজ করে যাবে। তাহলে কি হবে, ছোট ছোট গাছ যাদের রুট অনেকটা ডেপথ পর্যন্ত যেতে পারে না, গ্রাউন্ড ওয়াটার টেবিল যদি অনেক ডিপে থাকে, তাহলে সেই সব গাছগুলো সেই এরিয়াতে হতো না। কিন্তু এই আনলাইন ক্যানেল পাস করার জন্য সেই এরিয়ার গ্রাউন্ড ওয়াটার টেবিল ইনক্রিজ করেছে। যখনই গ্রাউন্ড ওয়াটার টেবিল ইনক্রিজ করবে, তখনই কি হবে, যেসব গাছের রুট গুলো ছোট ছোট ছিল, অতটা ডেপথ পর্যন্ত যেতে পারতো না, জল নিতে পারতো না, তাই তাদের গ্রোথটা ঠিক মতো হতো না। কিন্তু যখনই ওয়াটার টেবিলটা বেড়ে গেছে, গ্রাউন্ড ওয়াটার টেবিলের হাইট যখন ইনক্রিজ করেছে, রাইজ করেছে, তখন সেই ছোট ছোট রুটের যে গাছগুলো আছে, সেগুলো ইজিলি ওয়াটার নিতে পারছে, তাহলে তাদের গ্রোথ ভালো হচ্ছে। এবার সেটা যদি চাষের জমি হয়, তাহলে ফুড প্রোডাকশন ভালো হবে। সেটা যদি
নর্মাল যদি কোনো ট্রি হয় তাহলে আমাদের অ্যাসথেটিক ভিউ বাড়তে পারে, অক্সিজেন প্রোডাকশন বাড়তে পারে। দেন হচ্ছে added to civilization. That means irrigation water is normally available from river valley project. So some valley adapt irrigation as their profession, increase production, line peacefully, which leads to the general civilization of the country. এই যে একটু আগে অ্যাস্থেটিক ভিউ বোঝানোর জন্য যে বললাম আমরা একটা আর্টিফিশিয়াল ম্যানমেড লেক তৈরি করলাম, দেন সেটাকে আরো ভালোভাবে সাজানোর জন্য সেখানে কিছু জলজ প্রাণী, কিছু জলজ গাছ আমরা লাগালাম, দেন তার চারপাশে সেটাকে আমরা পার্ক তৈরি করে ফেললাম। এবার পার্ক যখনই তৈরি করলাম আমাকে আরো অনেক রকম প্ল্যান্ট লাগাতে হচ্ছে, দেন পার্কে যখন লোকজন আসছে সেটা নোংরা হওয়ার একটা ব্যাপার আছে, সেটাকে পরিষ্কার রাখতে হচ্ছে। দেন পার্কের টিকিট সিস্টেম করে দেওয়া হলে সেখান থেকে একটা ফিনান্সিয়াল হেল্প পাচ্ছে। পার্কের সেই সিকিউরিটি বা যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, গাছগুলোর যারা যত্ন নিচ্ছে, লেকটাকে যারা নিট অ্যান্ড ক্লিন রাখছে, তাদেরও কিছু ফিনান্সিয়াল সাপোর্ট হচ্ছে, কারণ তারা তো কাজ পেয়েছে, তারা জব করছে ওখানে। দেন পার্কটাকে বেস করে কিছু খাবারের দোকান, কিছু খেলনার দোকান, কিছু এমার্জেন্সি কিছু জিনিসের দোকান ওখানে দেয়া হচ্ছে। তো সেখান থেকেও মানুষের ফিনান্সিয়াল হেল্প হচ্ছে। দেন বিভিন্ন লোকের যাতায়াত হচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, একটা খুব সুন্দর একটা সিভিলাইজেশন হয়ে যাচ্ছে। দেন নেক্সট হচ্ছে নিউট্রিশন অফ পপুলেশন। দেখো যত দিন যাচ্ছে আমাদের কিন্তু পপুলেশন ইনক্রিজ করছে, তাহলে আমাদের যদি খাদ্য যদি ঠিকঠাক ভাবে উৎপাদন না হয় তাহলে আমরা পুষ্টি তো পাবো না। মানে 10 জন মানুষের যদি 18 কেজি চাল লাগে তাহলে আমাকে অ্যাটলিস্ট 20 কেজি চাল তো চাষ করতে হবে, 2 কেজি এক্সট্রা রাখতে হবে, কারণ কেউ এক্সট্রা খেতেই পারে। এবার আমাদের ইনসাফিসিয়েন্ট রেনফল বা আনইকুয়াল ওয়াটার ডিস্ট্রিবিউশনের জন্য দেখা গেল অনেক জায়গা আমরা ক্রপল্যান্ড হিসেবে ইউজ করতে পারলাম না, অনেক জায়গা আমাদের এমনি নষ্ট হলো, ফাঁকা থেকে গেল। জমি প্রচুর আছে কিন্তু ওয়াটার নেই বলে আমি চাষ করতে পারলাম না। কিন্তু যেখানে আমার 10 জন মানুষের জন্য মিনিমাম 20 কেজি চাল প্রডিউস করতেই হতো, এই যে হিউজ একটা এরিয়া আমরা ক্রপল্যান্ড হিসাবে ইউজ করতে পারলাম না জলের ঘাটতির জন্য, জলের অভাবের জন্য। সেখান থেকে কি দেখা গেল, যেখানে আমাদের সাফিসিয়েন্ট ওয়াটার ছিল সেখান থেকে হয়তো আমরা ম্যাক্সিমাম 6 কেজি চাল উৎপাদন করতে পেরেছি। তাহলে 10 জন মানুষের যেখানে অ্যাটলিস্ট 18 কেজি 20 কেজি চাল লাগতো, সেই মানুষগুলোর কি 6 কেজি চালে হবে? হবে না। যখন আমি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেব 6 কেজি চাল 10 জনের মধ্যে, দেখো তাদের লাগতো পার হেড 2 কেজি করে চাল, 20 কেজি চাল লাগতো টোটাল, পার হেড 2 কেজি করে চাল পেলে তাদের শরীরে যতটা পুষ্টি দরকার তারা সেটা পেত। কিন্তু যখন আমার প্রোডাকশনটাই হয়েছে জাস্ট 6 কেজি, তাহলে আমি তাদেরকে যখন ইকুয়ালি ডিস্ট্রিবিউট করব তখন তাদের সেই পুষ্টিকর খাবারটা কি আমরা দিতে পারবো? সেই লেভেলটা কি আমরা রিচ করতে পারবো? পারবো না, তখনই আমরা অপুষ্টিতে ভুগবো। তো ইরিগেশন সিস্টেমটা যদি আমরা প্রপারলি মেনটেন করতে পারি তাহলে আমাদের নিউট্রিশন সিস্টেমটাও প্রপার হবে। এটা হচ্ছে রিক্রিয়েশন। Recreation facilities like parks, restaurants may be developed near the canal banks or reservoir sites. দেখো আমি যে বললাম যে ম্যানমেড লেক তৈরি করে আমরা অ্যাস্থেটিক ভিউ তৈরি করতে পারি, দেন সেটাকে বেস করে আমরা পার্ক তৈরি করতে পারি, সেই পার্কটাকে বেস করে কিছু খাবারের দোকান, রেস্টুরেন্ট, খেলনার দোকান এগুলো হতে পারে। এবার শুধু ম্যানমেড লেক কেন, ক্যানেলের সাইড বা যেখানে ক্যানেল ফল থাকে, ঝর্ণা যেখানে থাকে সেগুলো, বা ড্যাম, এই যে ফারাক্কা ব্যারেজ, ওটা একটা ব্যারেজ, ড্যাম নয়, বাট আমরা দেখতে যাই তো ফারাক্কা ব্যারেজ দেখতে যাই।
এবার ফারাক্কা ব্যারেজ যখনই বাইরে থেকে মানুষ গিয়ে দেখতে যায়, তখন কি হচ্ছে, ওখানকার মানুষের কিছু ফিনান্সিয়াল সাপোর্ট হচ্ছে, তাই তো? ওখানে দেখার জন্য অনেক কিছু আছে, ওখানে অনেক দোকানপাট আছে, তাহলে কি হচ্ছে, আমি রিক্রিয়েশন পারপাস ইউজ করতে পারছি জিনিসটাকে। দেন হচ্ছে সোশ্যাল অ্যান্ড কালচারাল ইমপ্রুভমেন্ট। দেখো, এই যে বাইরে থেকে অনেক কালচারের মানুষ যাচ্ছে ঘুরতে, ধরো তোমার বাড়ির পাশে একটা খুব সুন্দর ড্যাম রয়েছে, তোমার বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স সাপোজ যেতে টাইম লাগে 13 ঘন্টা, 13 আওয়ার্স টাইম লাগে। তোমার ওখানে যদি কিছু দেখার না থাকে, যদি কোনো অ্যাট্রাকটিভ কোনো জিনিস না থাকে, আমি নিশ্চয়ই 13 ঘন্টা কষ্ট করে তোমার বাড়ির ওখানে যাব না। তাহলে তোমার এরিয়ার যে কালচার, সেটা আমি জানতে পারবো না, যেহেতু আমি তোমার এরিয়াতে কখনো যাচ্ছি না। আর আমি তোমার এরিয়াতে যাচ্ছি না বলে তুমি কখনো আমার এরিয়ার কালচারও জানতে পারছো না। কিন্তু তোমার বাড়ির পাশে বা আমার বাড়ির পাশে, বাড়ির পাশে মিন্স লোকালিটি বা এরিয়াতে, যদি কোনো অ্যাট্রাকটিভ ড্যাম বা ব্যারেজ বা ওয়্যার বা কোনো ক্যানেল ফল এরকম টাইপের যদি কিছু থাকে, তাহলে তোমার বাড়ির কাছে থাকলে আমি যাব, আমার বাড়ির কাছে থাকলে তুমি আসবে। তাহলে দেখো কি হচ্ছে, তোমার কালচার আর আমার কালচার কিন্তু অল্টারনেট হচ্ছে। এবার হয় না যে, দেখবে আমাদের সাথে কোনো মানুষের হঠাৎ পরিচয় হলো, মানুষটা আমাদের কাছে খুব অচেনা অজানা, হয়তো ট্রেন বাসে একদিনে দেখা হলো, জাস্ট কিছু সময়ের জন্য দেখা হলো, আর হয়তো তার সাথে কখনো দেখা হবে না, কিন্তু সেই 5 মিনিট বা 10 মিনিটে সেই পার্সনটা আমাদেরকে এমন কিছু জিনিস বলে যায় বা এমন কিছু জিনিস শিখিয়ে যায়, যেটা থেকে আমরা লাইফে পজিটিভ একটা এনার্জি পাই, একটা খুব ভালো শিক্ষা নিতে পারি। তাহলে তুমি ভাবো, তুমি যদি ওই দিন পার্টিকুলার ওই টাইমে যদি রাস্তায় না বেরোতে, যদি বাস বা ট্রেনে যদি ট্রাভেল না করতে, তাহলে তোমার ওই মানুষটার সাথে কখনো দেখা হতো না। আর ওই মানুষটার সাথে যখনই কোনো দেখা হচ্ছে না, তাহলে তুমি ওই মানুষটার কাছ থেকে ওই ভালো কালচারটা শিখতে পারলে না, তাই তো? তাহলে কি হচ্ছে, কালচারটা কিন্তু আমাদের মধ্যে রোটেট হচ্ছে না, কিন্তু তখনই রোটেট হবে যখন আমরা একে অপরকে সেই অপরচুনিটিটা দেব। দ্যাট মিনস গিভ অ্যান্ড টেক পলিসি তখনই তো পসিবল যখন আমরা ইন্টারাপ্ট করব, তাই তো? তো যখনই আমাদের এরকম কোনো রিক্রিয়েশন হবে, তখন আমরা কি করব, ওখানে ঘুরতে যাব। ওখানে যখনই আমরা ঘুরতে যাব, তখনই কি হচ্ছে, ওখানকার মানুষের মধ্যে কোনো ভালো কালচার থাকলে, ওখানকার লোকালিটিতে কোনো ভালো কিছু দেখে আসলে, আমরা সেই জিনিসটা আমাদের লোকালিটিতে ডেভেলপ করতে চাইবো। বা ওখানকার কোনো ভালো মানুষের কাছ থেকে কোনো ভালো কালচার পেয়ে আসলে আমরা সেটা আমাদের ফ্যামিলিতে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের মধ্যে ওটাকে গ্রো করানোর চেষ্টা করব, তাই তো? তাহলে এইভাবেই আমরা সোশ্যাল হতে পারবো, আর কালচারাল ইমপ্রুভমেন্টটা আমাদের বাড়বে। দেন হচ্ছে সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড। Irrigation makes the country self-sufficient in food by improving the production. যদি দেখবে একটা জিনিস হয়তো তোমরা জানো না, বা হয়তো জেনেও থাকবে, বাংলাদেশকে কিন্তু আমাদের ইন্ডিয়া হিউজ কোয়ান্টিটির ভেজিটেবল সাপ্লাই করে, ঠিক আছে? তোমরা খবর নিয়ে দেখবে, তোমরা পেয়ে যাবে। দ্যাট মিন্স কি হচ্ছে, বাংলাদেশে যতজন মানুষ আছে, ওদের যে পপুলেশন, তার রেসপেক্টে ওদের যে চাষবাস হয়, সেটা সাফিসিয়েন্ট নয়। তার জন্য ইন্ডিয়া থেকে ভেজিটেবল সাপ্লাই করা হয়। এবার দেখো, ইন্ডিয়া থেকে যখনই ভেজিটেবল সাপ্লাই করছে, ইন্ডিয়া নিশ্চয়ই ফ্রিতে ভেজিটেবল সাপ্লাই দিচ্ছে না, তাই তো? ইন্ডিয়া কি ফ্রিতে ভেজিটেবল সাপ্লাই দেবে? দেবে না।
তারা তার জন্য কিছু ডিমান্ড করবে, তো তার বেসিসে আমরা বাংলাদেশ থেকে নেটটা একটু প্রবলেম হয়েছিল, এটা বলছিলাম বাংলাদেশকে যখন ইন্ডিয়া ওয়াটার সরি ভেজিটেবল সাপ্লাই দিচ্ছে না, তার জন্য কিছু রিটার্ন নেবে, তাতে কি হচ্ছে দেখো, ইন্ডিয়ার প্রফিট হচ্ছে, বাংলাদেশের কোথাও গিয়ে লস হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশকে বাইরে থেকে ভেজিটেবল কিনতে হচ্ছে, আমাদের দেশকেও অনেক কিছু কিনতে হয় বাইরে থেকে। এই যে চায়না প্রোডাক্ট কিছুদিন আগে বন্ধ করে দেওয়া হলো, ব্যান করে দেওয়া হলো, ইন্ডিয়া কি ভেবেছিল যে আমরা অত টাকা দিয়ে চায়না থেকে প্রোডাক্ট না কিনে আমরা সেই টেকনোলজির সাহায্যে আমাদের টেকনোলজি ইউজ করে আমরা আমাদের টেকনোলজি ইউজ করে সেই টাইপের যদি কিছু প্রোডাকশন করতে পারি, তাহলে আমাদেরকে ওই চীন থেকে আর কিনতে হবে না, কিছু টাকা হলেও তো আমাদের সেভ হবে, ঠিক আছে, সেটাই হচ্ছে সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড। চায়নাটা ছিল ইলেকট্রনিক্স প্রোডাক্ট, আর এটা হচ্ছে ইরিগেশন। যদি আমরা প্রপারলি প্ল্যান করে যদি করতে পারি, তাহলে আমাদের ফুড নিয়ে কোনো ক্রাইসিস পড়বে না। ওকে, এগুলো ছিল সব বেনিফিট, দ্যাট মিনস অ্যাডভান্টেজ। নেক্সট হচ্ছে ইল এফেক্ট অফ ইরিগেশন। এই যে বললাম কোনো কিছুর যেমন দু ধরনের সাইড এফেক্ট থাকে, একটা ব্যাড একটা গুড, এতক্ষণ আমরা গুড সাইড এফেক্ট গুলো দেখে আসলাম, এবার হচ্ছে নেগেটিভ সাইড এফেক্ট, ইল এফেক্ট অফ ইরিগেশন। ফার্স্ট কি আছে দেখো, এফেক্টস অন রাইজিং ওয়াটার টেবিল। আমরা বেনিফিটে দেখে এসেছি যে ওয়াটার টেবিল যদি রাইজ করে, তাহলে যে ছোট রুটের যে গাছগুলো সেগুলোর গ্রোথ ভালো হবে, তাই তো। কিন্তু এর আবার ইল এফেক্ট আছে, যদি খুব বেশি ওয়াটার টেবিল যদি ইনক্রিজ করে যায়, তাহলে কি হবে, ইন আনলাইন্ড ইরিগেশন ক্যানেল excessive seepage of water through bed and sides takes place, which raises the water table of the surrounding areas. যদি আনলাইন ক্যানেল যদি হয়, যদি কংক্রিটিং না করা থাকে, তাহলে কি হবে, সেই ক্যানেলের সাইড থেকে বা নিচ থেকে সিপেজ হয়ে যাবে ওয়াটার, দ্যাট মিন সয়েল তাদের মধ্যে থেকে নিজেদের মতন করে ওয়াটার অ্যাবজর্ব করে পাস করে দিতে থাকবে আস্তে আস্তে। এটাতে কি হচ্ছে দেখো, ওয়াটার টেবিলটা ইনক্রিজ করে যাচ্ছে, then soil in the root zone of the crop is saturated and become alkaline, which is harmful to the crops and plants. দেখো তাহলে কি হচ্ছে, এবার এমন কিছু ক্রপ থাকবে বা এমন কিছু গাছ থাকবে যাদের গোড়াতে অনেকটা বেশি জল জমে থাকবে। এবার গাছের গোড়ায় অনেক দিন ধরে অনেকটা যদি জল জমে থাকে, তাহলে সেটাও তো গাছের পক্ষে ভালো নয়, ঠিক আছে, thus the nearby area may be waterlogged.
তাতে কি হবে, ওয়াটার ওয়াটারলগড হয়ে যাবে, দ্যাট মিনস জলাজমি হয়ে যাবে, যে সারা বছর এই জমিতে জল দাঁড়িয়ে যায়। তাতে কি হচ্ছে দেখো, জমিটা আমরা আর অন্য কোনো কাজে ইউজ করতে পারছি না। এবার যে গাছগুলোর গোড়ায় জল থাকলে সেই গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেই গাছ আর ওখানে বাঁচবে না, তাই তো? তাহলে সেটা আমাদের একটা ব্যাড সাইড। দেন হচ্ছে ড্যাম ক্লাইমেট। Temperature of the commanded area of an irrigation process may be lowered, and damp climate which adversely affect the health of the community living in this area. একটা কি বলবো, ড্যাম ক্লাইমেট তৈরি হবে, একটা সবসময় একটা জলীয় ভাব তৈরি হবে, একটা স্যাঁতসেঁতে ভাব থাকবে। এতে কি হবে, ঠান্ডা লাগার টেন্ডেন্সি বাড়বে, তার মধ্যে ওয়াটার লকড হয়ে রয়েছে, সারা বছর সেই জমি বা সেই এরিয়াটাতে জল জমে থাকবে, ঠিক আছে? দেন যখনই কোনো জমিতে সারা বছর জল জমে থাকবে, তখনই সেটা কি হয়ে যাবে, ব্রিডিং প্লেসেস অফ মসকুইটোস। মশা এসে ডিম পারবে, বা ওখান থেকে মশা জন্ম নেবে, সেটাও আমাদের একটা কি ব্যাড সাইড। Due to excessive application of water, seepage and leakage from canal, marshland may be formed, leading to breeding place of mosquitoes. Then হচ্ছে loss of valuable land. Valuable land may be submerged due to construction of reservoir like dam, wire, barrage. দেখো, একটা ড্যাম যদি আমরা কনস্ট্রাক্ট করতে চাই, আমাদের কিন্তু অনেকটা জায়গা লাগে। আমি ওয়াটারটাকে স্টোর করে রেখে দেবো। এবার ওয়াটারটা কি নর্মালি স্টোর করে রাখা যাবে? আমি যদি যেটুকু পোর্শন রিভার রয়েছে, সেইটুকু পোর্শনই যদি আমি ওয়াটার স্টোর করে রাখতে চাই, তাহলে আলটিমেটলি তো আমার কোনো লাভ নেই। তাহলে কি হচ্ছে, আমি তো এক্সেস ওয়াটার স্টোর করে রাখছি না, যেটা নর্মালি থাকে আমি সেটাকেই আটকে রাখছি। কিন্তু আমাকে তো ওয়াটার স্টোর করে রাখতে হবে, এক্সেস ওয়াটার ধরে রাখতে হবে। তখনই কি হচ্ছে, অনেক বড় জায়গা জুড়ে ড্যাম প্রোভাইড করছি। তোমরা ড্যামের ছবিগুলো দেখলেই বুঝতে পারবে, নেটে সার্চ করে দেখবে, অনেকটা এরিয়া নিয়ে থাকে। বা ড্যাম চ্যাপ্টারটা যখন পড়বে তোমরা, তখনই তোমরা বুঝতে পারবে যে কতটা এরিয়া কভার করে একটা ড্যাম। তো ড্যাম কতটা এরিয়া কভার করবে সেটা ডিজাইন করা হয় ওয়াটার ডিমান্ডের উপর বেস করে, যে আমার সারা বছর কতটা জল লাগবে, দ্যাট মিনস আমাকে কতটা ওয়াটার স্টোর করে রাখতে হবে। এবার সেই কোয়ান্টিটি ওয়াটার স্টোর করার জন্য আমার কতটা এরিয়া লাগবে, তার রেসপেক্টে কিন্তু একটা ড্যাম তার এরিয়া কভার করে। এবার যখনই ড্যামে ওখানে আমরা জল স্টোর করে রাখার জন্য এরিয়া কভার করাবো, তখন কি হবে, নদী ছাড়াও তার পাশের অনেক ভালো জমি জলের নিচে চলে যাবে। কারণ স্টোর আমি করছি, তার মানে কি ওগুলো তো জলের নিচে, কারণ ওগুলোর ওপরেও তো জল স্টোর করতে হবে, ঠিক আছে? তাহলে আমার অনেক ভ্যালুয়েবল ল্যান্ড কিন্তু নষ্ট হবে। দেন হচ্ছে রিটার্ন অফ রেভিনিউ। এই যে আমরা এত টাকা খরচ করে ম্যানমেড লেক তৈরি করেছিলাম, বেনিফিটে আছে অ্যাস্থেটিক ভিউ ডেভেলপ করার জন্য, দেন একটা গুড সিভিলাইজেশন, সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ইমপ্রুভ করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য আমরা যা যা প্ল্যান করেছিলাম, যা যা প্ল্যান করে ক্যানেলের পাশে সাজিয়েছিলাম, ম্যানমেড লেক তৈরি করেছিলাম, পার্ক তৈরি করেছিলাম, সেগুলো যদি আমরা প্রপারলি মেনটেন না করি, তাহলে সেগুলো করতে আমার তো প্রচুর খরচ হয়েছে। এবারে আমরা একটা লেক বানিয়েছিলাম প্রচুর টাকা খরচ করে, ক্যানেলের সাইডে একটা পার্ক বানানো হলো, প্রচুর টাকা খরচ করা হলো। এবার পার্কটাতে প্রথম দিকে মানুষ খুব যেত, দেন আস্তে আস্তে পার্কটা নোংরা হতে শুরু করলো। ওখানে যে লেকটা রয়েছে সেই লেকটা পরিষ্কার করা হয় না, লেকের জল পচে গেছে, ওখানে যা গাছপালা ছিল সেগুলোকে প্রপারলি মেনটেন করা হয় না, অনেক গাছ মরে গেছে। প্রথম দিকে যে প্রচুর টাকা খরচ করে যে ফুল গাছ লাগানো হয়েছিল, যে ভ্যারাইটি যে ছিল
ফ্লাওয়ারের যে ভ্যারাইটি ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে। তাহলে এইরকম সিচুয়েশনে কি আর কোনো মানুষ এখানে ঘুরতে যাবে? ঘুরতে যাবে না। তাহলে কি হচ্ছে, আমরা যে এত টাকা খরচ করে সিভিলাইজেশনের জন্য, সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্টের জন্য, অ্যাসথেটিক ভিউ ডেভেলপ করার জন্য গভর্নমেন্ট যে এত টাকা খরচ করেছিল, সেটা আর রিটার্ন তুলতে পারছে না, সেটা রিটার্ন তুলতে পারবো না, তাই তো? তাহলে যখনই আমরা রিটার্ন আর তুলতে পারবো না, তাহলে সেটা আমাদের লসের খাতায় চলে যাবে। তো এটা হচ্ছে রিটার্ন অফ রেভিনিউ, যদি আমরা প্রপারলি না কালেক্ট করে নিতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের কাছে একটা ইল এফেক্ট হয়েই থাকবে। ওকে, দেন আমরা তো এতক্ষণ পড়লাম যে ইরিগেশন কি, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং কি, কেন আমাদের ইরিগেশন দরকার, ইরিগেশন করতে গেলে আমাদের কি কি অ্যাডভান্টেজ, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে। এবার ডিসঅ্যাডভান্টেজ তো সবকিছু থাকবে। এবার দেখো অ্যাডভান্টেজ এর পয়েন্টস গুলো বেশি ছিল, আর আমরা অ্যাডভান্টেজের জন্যই তো সবকিছু করি। ব্যাড সাইড আছে জেনেও কিন্তু আমরা ভ্যাকসিন নিচ্ছি, বা আমাদের ভ্যাকসিন নিতে হবে। বা যে কোনো ওষুধ খেলে দেখবে তার কিছু সাইড এফেক্ট থাকে, যেমন পেন কিলার। পেন কিলার খেলে আমাদের ব্যথাটা খুব সহজে চলে যায়, কিন্তু বেশি পেন কিলার কিন্তু হার্টের পক্ষে খুব ক্ষতিকর। ঠিক আছে, হার্ট ব্লক করে দেয় পেন কিলার। তাহলে সেটা ভেবে কি আর পেন কিলারের অস্তিত্বই থাকবে না, যে এটা হার্ট ব্লক করে দেয়, সো পেন কিলার আর চলবেই না মার্কেটে। এটা যদি হয়, তাহলে এই যে পেন কিলার খাওয়ার সাথে সাথে যে আমাদের পেনটা যে কমে যায় বা চলে যায়, বা কিছুক্ষণের জন্য যে কোনো পেশেন্ট শান্তি পায়, সেটা আর থাকবে না। তাহলে আমাদের অ্যাডভান্টেজ যেটা আছে সেটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। দেন অ্যাডভান্টেজ নিতে গিয়ে আমরা যেন লিমিট ক্রস না করে যাই, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রায়োরিটি। লিমিট যদি ক্রস করে যাই, তবেই ডিসঅ্যাডভান্টেজের ক্যাটাগরিতে চলে যাবে। আর যদি লিমিট ক্রস না করে আমরা যদি স্ট্যান্ডার্ড একটা ভেরিয়েশন নিয়ে চলি, তাহলে অ্যাডভান্টেজ আমরা পাবো যতটা অ্যাডভান্টেজ পাওয়ার দরকার আমরা ঠিক ততটাই পাবো, কিন্তু ডিসঅ্যাডভান্টেজটাও কিন্তু আমরা কন্ট্রোলে রাখতে পারবো। ঠিক আছে, সো ইরিগেশন সিস্টেমটা আমরা কিভাবে রান করাতে পারি? তিনটে প্রসেস আছে। ফার্স্ট ওয়ান ইজ ফ্লো ইরিগেশন। দ্যাট মিনস আমি যেখানে ওয়াটার স্টোর করে রেখেছিলাম, সেখান থেকে আমি ওয়াটারটা বাই ক্যানেল ফ্লো করে দিলাম। দেখো এখানে ছবি দেয়া আছে, তোমরা এখানে ছবি দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যানেল। দেখো ক্যানেল থেকে কিন্তু ওয়াটারটা আমরা ফ্লো করিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার এই ক্যানেল দেখো দূরে চলে গেছে। ক্যানেল যতটা গেছে, মানে যত দূর পর্যন্ত আমাদের ওয়াটার দরকার, ক্যানেল আমরা ঠিক ততটাই কনস্ট্রাক্ট করে দিয়েছি। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্লো ইরিগেশন। দেন হচ্ছে লিফট ইরিগেশন। লিফট ইরিগেশন কি, আমরা গ্রাউন্ড ওয়াটারটাকে বাই লিফটিং যদি নিয়ে আসি, সেটা হ্যান্ড পাম্প হতে পারে, পাম্প বসিয়ে মানে মোটর ইউজ করে আমরা মাটির নিচের জল নিয়ে আসতে পারি। লিফটিং, লিফটিং মানে হচ্ছে, লিফট মানে কি, নিচ থেকে ওপরে তোলা। তো আমরা যদি কোনো গ্রাউন্ড ওয়াটারটাকে টেকনোলজি ইউজ করে যদি ওপরে তুলে যদি চাষের কাজে যদি লাগাই, চাষের কাজ না, যদি অন্য কোনো কাজেও যদি লাগাই, ইন্ডাস্ট্রিয়াল পারপাস বা ডোমেস্টিক্যাল পারপাস, সরি ডোমেস্টিক পারপাসে যদি আমরা লাগাই, সেটা হয়ে যাচ্ছে লিফটিং। এবার যখনই আমরা চাষের কাজে লাগাচ্ছি, সেটা হচ্ছে লিফট ইরিগেশন। দেন হচ্ছে ইনফিল্ট্রেশন গ্যালারি। ইনফিল্ট্রেশন গ্যালারিটা হচ্ছে তোমাদের কাছে নতুন। এখানে দেখো একটা পন্ড, রিভার, স্ট্রিম বা এরকম কিছু একটা আছে। দেন সেখান থেকে আমাদের এখান থেকে ডাইরেক্ট ওয়াটারটা নিয়ে যাওয়ার কোনো অপশন নেই, আমরা কোনো অপশন পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, মাটির নিচ থেকে এখান থেকে আমরা কাট করে নিচ্ছি। কাট করে এখানে আমরা একটা, দেখো, ইনফিল্ট্রেশন গ্যালারি বানিয়ে দিয়েছি। ঠিক আছে, যেখানে এই জলটা ডাইরেক্ট ফ্লো করবে। দেন আমরা যত দূর পর্যন্ত আমাদের দরকার, মানে যতদূর পর্যন্ত আমাদের এখানে
গ্রাউন্ড লেভেলের ওপরে অবস্ট্রাকেল আছে, ততদূর আমরা মাটির নিচ থেকে ক্রস করে সেখান থেকে দেখো বাই লিফটিং আমরা কিন্তু জলটাকে উইথড্র করতে পারছি। দিস ইজ কল্ড ইনফিল্ট্রেশন গ্যালারি। ইনফিল্ট্রেশন গ্যালারি কেন নাম করা হয়েছে? এখান থেকে এই পন্ড রিভারের জলটাকে ফিল্টার করে এখানে স্টোর করা হয়, মাটির নিচে স্টোর করা হচ্ছে। এটা কিন্তু কোনো ড্যাম বা ব্যারেজ নয় বা রিজার্ভার নয়, ঠিক আছে? মানে এটা ড্যাম নয় যে আমি এখানে ওয়াটার স্টোর করছি মিন্স ম্যাডাম এটাই ড্যাম, না, নয়। কিন্তু এখানে আমি ওয়াটারটাকে স্টোর করলাম, ফিল্টার করে এনে এখানে ওয়াটারটাকে স্টোর করলাম। এইরকম টাইপের ইনফিল্ট্রেশন গ্যালারিতে খুব কম কোয়ান্টিটির জল স্টোর করে রাখা যায়। দেন আমরা এটাকে পাম্পের সাহায্যে উপরে তুলে নিলাম, দেন ওখান থেকে আমরা সাপ্লাই করে দিলাম। তাহলে ইরিগেশন সিস্টেমে যে মেইন পার্ট, মানে কি কি সিস্টেমে আমরা ইরিগেশন করতে পারি, মানে আর্টিফিশিয়ালি একটা জায়গা থেকে আর একটা জায়গায় জল আমরা সাপ্লাই করতে পারি, যেটা হচ্ছে তার এই মেন তিনটে পয়েন্ট। একটা হচ্ছে লিফট ইরিগেশন, একটা ফ্লো ইরিগেশন, একটা লিফট ইরিগেশন, আর একটা ইনফিল্ট্রেশন গ্যালারি। দেন আসো ফ্লো ইরিগেশনের ক্যাটাগরি। ফ্লো ইরিগেশন দেখো তোমরা আগের ছবিতে দেখলে, এটা হচ্ছে ফ্লো ইরিগেশন, দ্যাট মিন্স যেখানে আমরা ওয়াটার ফ্লো করিয়ে চাষের কাজে লাগাতে পারি। এবার ফ্লো ইরিগেশনের কি কি টাইপের হয়? ফ্লো ইরিগেশনের টাইপ গুলো দেখো। একটা হচ্ছে পেরিনিয়াল ইরিগেশন, দ্যাট মিন্স যেখানে সারা বছর আমরা জল পাবো। যে ক্যানেল যদি আমরা প্রোভাইড করি, যে ক্যানেলে সারা বছর ওয়াটার ফ্লো করে, সেটা হয়ে যাবে পেরিনিয়াল ইরিগেশনের একটা পার্ট। এবার এই পেরিনিয়াল ইরিগেশন আমরা কখন করতে পারবো? যখন আমরা জলটাকে স্টোর করে রাখবো। জলটাকে স্টোর করতে পারি আমরা দুটো টাইপে। একটা হচ্ছে ডাইভারশন স্কিম, দ্যাট মিন্স রিভার যে দিকে যাচ্ছিল সেই দিক থেকে কিছুটা পোর্শন জল নিয়ে আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করাতে হবে। তোমরা যদি না দেখে থাকো তাহলে ঋত্বিক রোশনের খুব পুরনো নয় আবার খুব নতুনও নয়, দেখবে মহেঞ্জোদারো বলে একটা মুভি রিলিজ করেছিল। ওখানে দেখবে লাস্টের দিকে একটা পার্ট ছিল যে হরপ্পা আর মহেঞ্জোদারোর মধ্যে একটা ড্যাম প্রোভাইড করে দেওয়া হয়েছিল, যাতে মহেঞ্জোদারোর মানুষ সিন্ধু নদের জল না পায়। ঠিক আছে, তার জন্য হরপ্পার যিনি মানে হেড ছিলেন, তিনি ঠিক করেছিলেন যে মহেঞ্জোদারোর মানুষকে সিন্ধু নদের জল নিয়ে চাষবাস করতে দেবে না। এবার দেখো যখনই সিন্ধু নদের জল মহেঞ্জোদারোতে যাচ্ছে না, মানে যাচ্ছিল না, তাতে কি হচ্ছিল? মহেঞ্জোদারোর মানুষ চাষ করতে পারছিল না। যখনই চাষ করতে পারছিল না, তাদের একটা ফুড ডেফিসিয়েন্সি থেকে যাচ্ছে। হরপ্পার মানুষ কিন্তু চাষ করতে পারছে, কারণ তারা সিন্ধু নদের জলটা পুরোটা নিজেদের কাছে আটকে রেখেছে। তখনই কি হবে? মহেঞ্জোদারোর মানুষকে এসে বা মহেঞ্জোদারোর যিনি হেড আছেন তাকে এসে হরপ্পার যে হেড আছে তার কাছে মাথা নত করতে হবে, স্যারেন্ডার করতে হবে যে আমি আমার এলাকার মানুষকে বাঁচানোর জন্য তোমার কাছ থেকে খাদ্য চাইছি। এবার তখনকার দিনে তো সেই আদান প্রদান বিনিময় প্রথা ছিল, তাই তো? মানে তুমি আমার কাছ থেকে একটা জিনিস, তোমাকে সেটা দিতে হবে। এবার হরপ্পার হেড তখন চাইলেই বলে দিতে পারে যে পুরো মহেঞ্জোদারোকে আমার অধীনে থাকতে হবে। অ্যাকচুয়ালি মুভিটার গল্পটা এইরকম, ঠিক আছে? তো সেখানে এই যে ড্যামটা যে প্রোভাইড করা হয়েছিল, ওখানে দেখে ড্যাম কি করে প্রোভাইড করা হয়, আগেকার দিনের ড্যাম কিভাবে প্রোভাইড করা হতো, বাঁশ ইউজ করা হতো, বাম্বু অ্যান্ড আর্থ ইউজ করা হতো, মাটি দিয়ে ড্যাম কিভাবে কনস্ট্রাক্ট করা হয় ওই মুভিটাতে কিন্তু দেখানো আছে। ঠিক আছে, তো তোমরা পারলে মহেঞ্জোদারো মুভিটা দেখে নিও। তো সেখানে কি করতে চাইছিল, সিন্ধু নদের যে ন্যাচারাল যে ফ্লো সেটাকে কিন্তু আটকে দেয়া হচ্ছিল, আটকে দিয়ে পুরোটাই হরপ্পার মধ্যে আটকে রাখার চেষ্টা করা হচ্ছিল। দ্যাট মিন্স কি, ডাইভার্ট করা হচ্ছিল।
নদী যে পথে যেতে চাইছে বা নদী যে পথে চলেছে তাকে সেই পথে না যেতে দিয়ে তাকে ফুললি ডাইভার্ট করা বা পার্শিয়ালি ডাইভার্ট করা। হ্যাঁ, যেমন যাচ্ছ যাও, বাট কিছুটা পোর্শন একটুখানি জল কেটে নিয়ে বের করে নিয়ে গিয়ে আমরা ডাইভার্ট করে নিতে পারি। ঠিক আছে, এটা তোমরা বাড়িতেও করে দেখতে পারো। জাস্ট একটা বোতল থেকে জল ঢাললে দেখলে যে ওটা কিন্তু একটা লাইনে ফ্লো করে যাচ্ছে। তুমি ওখান থেকে হাত দিয়ে একটা পাশ থেকে একটা সাইড থেকে ক্যানেল টাইপের, মানে একবার একটা ফিঙ্গার যদি টেনে দাও তাহলে দেখবে কিছুটা জল ওই ডিরেকশনেও কিন্তু চলে যাচ্ছে। দ্যাট মিনস কি, তুমি ডাইভার্ট করে দিলে। যেখানে পুরো জলটা যাচ্ছিল, মানে বোতল থেকে যতটা জল তুমি ঢালছিলে আগে একটা ডিরেকশনে যাচ্ছিল, কিন্তু যখনই তুমি ওই ফিঙ্গার দিয়ে একটা কাট করে দিলে, একটা ক্রস করে দিলে, তখনই কিন্তু ওয়াটারটা দুটো ওয়েতে ফ্লো হচ্ছে। ঠিক আছে, দ্যাট মিনস কি, আমরা ডাইভার্ট করে দিলাম। যদি আমরা ইউজ করি তাহলে আমরা হয় ওয়্যার আর ব্যারেজ ইউজ করব। আর যদি স্টোরেজ স্কিম যদি ইউজ করি, দ্যাট মিনস সারা বছর আমরা জল সাপ্লাই করব, তাহলে আমরা ড্যাম কনস্ট্রাক্ট করব। ঠিক আছে, আর পেরিনিয়াল ইরিগেশন এই যে ডাইরেক্ট স্কিম যেটা আছে, ডাইরেক্ট স্কিম অর ডাইভার্সন স্কিম, এটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো, মানে কখন অ্যাপ্লিকেবল হবে ডাইরেক্ট পেরিনিয়াল ইরিগেশন আমরা কখন করতে পারবো? যখন কোনো পেরিনিয়াল রিভার থেকে আমরা ওয়াটারটাকে ডাইভার্ট করে ক্যানেল দিয়ে সাপ্লাই করতে পারবো। যেমন গঙ্গা, গঙ্গা কিন্তু পেরিনিয়াল রিভার, সারা বছর গঙ্গায় জল থাকে। তাহলে সেখান থেকে আমি যদি কোনো ওয়্যার বা ব্যারেজ কনস্ট্রাক্ট করে আমি যদি ওয়াটার ডাইভার্ট করি, তাহলে কিন্তু দেখো আমরা ডাইরেক্টলি সারা বছর জল পাচ্ছি, কারণ ডাইরেক্ট গঙ্গার জল, গঙ্গা নদীর জল ক্যানেল থেকে ফ্লো হচ্ছে। এবার অনেক নদী থাকে যেগুলো পেরিনিয়াল নয়, রেনি সিজনেই তারা এক্সেসিভ ওয়াটার সাপ্লাই দেয়। ঠিক আছে, এতে কি হচ্ছে, ইনডাইরেক্টলি আমাদের পেরিনিয়াল ইরিগেশন করতে হচ্ছে। মানে যেহেতু রেনি সিজনেই ওই নদীগুলো জল দেয়, উইন্টার সিজন বা সামার সিজনে ওই নদীগুলো থেকে জল পাওয়া যায় না, তাহলে ডাইরেক্ট ইরিগেশন তো আমরা করতে পারবো না। দ্যাট মিনস ফার্স্ট পয়েন্ট যেটা আছে, এই ডাইরেক্ট আর ডাইভার্সন স্কিম, এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তখনই আমরা চলে আসবো সেকেন্ড পয়েন্টে। দ্যাট মিনস যখন ওই নদীতে এক্সেস জল পাওয়া যাচ্ছে, সেই জলটাকে আমরা স্টোর করে রাখছি, দিস ইজ কল্ড স্টোরেজ স্কিম। এবার জলটা আমরা কিভাবে স্টোর করব? ড্যাম কনস্ট্রাক্ট করব। এবার ড্যামে যখনই আমরা জল স্টোর করে রাখছি, তখনই কিন্তু সারা বছর আমরা নিজেদের মতন করে ওয়াটার সাপ্লাই করে নিতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে পেরিনিয়াল ইরিগেশন হচ্ছে যে ইরিগেশন সিস্টেমে আমরা সারা বছর ওয়াটার সাপ্লাই পাবো, সেটা হচ্ছে পেরিনিয়াল ইরিগেশন। এবার এই পেরিনিয়াল ইরিগেশন দুটো টাইপের হয়, একটা ডাইরেক্ট আমরা রিভার থেকে ওয়াটার ডাইভার্ট করে নিয়ে যেতে পারি, আর একটা কি হয়, যেগুলো রেনি সিজনে যে নদীগুলোতে জল আসে, সেই রেনি সিজনের এক্সেসিভ ওয়াটার শুধু রেনি সিজনের যে নদীগুলোতে জল আসে তা নয়, পেরিনিয়াল রিভারেরও ওয়াটার আমরা স্টোর করে রাখি, ড্যাম কনস্ট্রাক্ট করে আমরা স্টোরেজ স্কিম ইউজ করতে পারি। আর একটা নাম হচ্ছে ইনডাইরেক্ট পেরিনিয়াল ইরিগেশন। ওকে, দেন ফ্লো ইরিগেশনের আর একটা পার্ট হচ্ছে ফ্লাড ইরিগেশন অর ইনান্ডেশন ইরিগেশন। In this type of irrigation, in which no control structure like weir, barrage, regulator are constructed. During rainy season, water level in the river rises and canal bed level is kept below high flood level of the river. Okay? So, যখন দেখো পেরিনিয়াল ইরিগেশন আমরা যখন ইউজ করছিলাম, in this type of source of water of from a river which is perennial, a weir or barrage is constructed across this river. Sometimes dam may be constructed to
form a reservoir upstream. Main canal with the regulator is constructed where one or both banks supply water to the crop field. This type is labeled as water is available during the whole period of the year. পেনিয়াল ইরিগেশনে আমরা ওয়াটার সাপ্লাইটাকে কন্ট্রোল করতে পারতাম, নিজেদের মতন করে কন্ট্রোল করতে পারছি, তার জন্য আমরা ওয়্যার, ব্যারেজ, হেডওয়ার্ক, রেগুলেটর, ড্যাম, ক্যানেল এগুলো কনস্ট্রাক্ট করতে পারছি। কিন্তু ফ্লাড ইরিগেশন বা ইনান্ডেশন ইরিগেশন কিন্তু আমাদের কন্ট্রোলের বাইরে। রেনি সিজনে যখন খুব বৃষ্টি হয় তখন রিভারের ওয়াটার লেভেল রাইজ করে যায়, তো কি হচ্ছে, হাই ফ্লাড লেভেলে চলে যায়, তখন রিভার ব্যাংকের টপকে জল চাষের জমিতে ঢোকে। ওই টাইপের যে ইরিগেশন ওটাও কিন্তু ফ্লো করছে, দেখো একটা গ্রাভিটেশনাল ফ্লো, মানে প্রেসারাইজ করে কিন্তু ফ্লো করানো হচ্ছে না, ওটা অটোমেটিক্যালি গ্রাভিটেশনালি ফ্লো হচ্ছে, কিন্তু আমাদের কন্ট্রোলের বাইরে। সেটা হচ্ছে ইনান্ডেশন ইরিগেশন অর ফ্লাড ইরিগেশন। ওকে, দেখো ছবি দেখো, দেখো এই যে ড্যামের ছবিগুলো দেখো, ড্যামের ছবিগুলো দেখলেই বুঝতে পারবে একটা হিউজ এরিয়া লেগে যাচ্ছে। এই এতটা এরিয়াতে কিন্তু অনেক ভ্যালুয়েবল ল্যান্ড জলের নিচে চলে যায়। ঠিক আছে, এখানে তিনটে ধরনের ড্যাম আছে, এরকম প্রচুর ড্যাম আছে, তোমরা নেটে সার্চ করলে আরো পাবে। আচ্ছা, আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম কাকে বলে তোমরা যখন ড্যাম চ্যাপ্টারটা পড়বে তখন খুব ভালো ডিটেলসে জানতে পারবে। তাও একবার এখানে রাফলি বলে দিই, এই যে পোর্শনে ওয়াটারটা স্টোর করে রাখা হয়, এই ড্যামের এই পোর্শন, এই ড্যামের এই পোর্শন, এই ড্যামের এই পোর্শনটায় দেখো ওয়াটার আমরা স্টোর করে রেখেছি, এটাকে বলা হয় আপস্ট্রিম সাইড। আর যে পোর্শনে আমরা ওয়াটারটা সাপ্লাই করি, এই ড্যামের এই পোর্শনটা দেখো ওয়াটারটা এখান থেকে সাপ্লাই হচ্ছে, এই ড্যামের এই পোর্শনটা আপস্ট্রিম থেকে ওয়াটারটা এই দিকে আসছে, এই ড্যামে এটা হচ্ছে আপস্ট্রিম, এখান থেকে ওয়াটারটা এইভাবে এদিকে ফ্লো করে যাচ্ছে, এটা হচ্ছে ডাউনস্ট্রিম। এইগুলোকে বলা হয় ডাউনস্ট্রিম। আর যে পোর্শনে ওয়াটার স্টোর করে রাখা হয় ড্যামের, সেই পোর্শনটাকে বলা হয় আপস্ট্রিম সাইড। ওকে, দেন দেখো ডাইভারশন স্কিম হচ্ছে ওয়্যার। এই যে ওয়্যারের যে ফার্স্ট ছবিটা আছে দেখো, এই যে ছবিটা এটা হচ্ছে নর্মাল ছবি, এটা হচ্ছে নর্মাল টাইমে রয়েছে, এটা আপস্ট্রিম সাইড, এটা ডাউনস্ট্রিম সাইড, ছবি দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এখানে বলবে যে ম্যাডাম এখানে তো ওয়াটার সাপ্লাই হচ্ছে না, তাহলে এটা আমাদের কি কাজে লাগছে? দেখো রেনি সিজনে বা যখন এই পোর্শনে ওয়াটার ইনক্রিজ করে যাবে, তখন জল বাড়তে বাড়তে কি হবে, এই পোর্শনটা টপকে যাবে। এখন নর্মাল রয়েছে বলে জলটা এখানে রয়েছে, হতে পারে এটা সামার সিজন তাই জলটা এরকম ভাবে রয়েছে, কিন্তু যখনই রেনি সিজন আসবে বা যখনই রিভারে জোয়ারের জলের প্রেসার আসবে, বা রেনি সিজনে যখন ওয়াটার ইনক্রিজ করবে রেনফলের জন্য, তখন কি হবে, এখানে আস্তে আস্তে জল বাড়তে থাকবে, বাড়তে বাড়তে কি হবে, এটা টপকে যাবে। সো টপকে গিয়ে তখন এইরকম দেখতে হবে। ঠিক আছে, এটা ছিল আপস্ট্রিম সাইড, এটা নর্মাল ছিল। যখনই এদিকে জল বাড়তে শুরু করেছে, এদিকে যখনই জল বাড়তে শুরু করবে আস্তে আস্তে জলটা, এটা তো ডাউনস্ট্রিম, সো গ্রাভিটেশনাল ফোর্সের জন্য নিচে নেমে যাবে, তখন দেখতে এরকম হবে। একটা জিনিস দেখো, ওয়্যারে কিন্তু কোনো কন্ট্রোল সিস্টেম নেই, দ্যাট মিনস জলের লেভেল যতটা ইনক্রিজ করবে আপস্ট্রিম সাইড থেকে কিন্তু ডাউনস্ট্রিম সাইডে ঠিক ততটাই জল কিন্তু সাপ্লাই হবে। এখানে কিন্তু আমরা কোনো কন্ট্রোল সিস্টেম অ্যাপ্লাই করি না। ঠিক আছে, মানে যেখানে কোনো কন্ট্রোল সিস্টেম অ্যাপ্লাই করা হয় না সেগুলোকে বলা হয় ওয়্যার। আর যেখানে ছোটখাটো কনস্ট্রাকশন করা হয় জাস্ট ডাইভার্ট করার জন্য, দেখো এখানে কিন্তু ওয়াটার স্টোর করে রাখার কোনো জায়গা নেই, জাস্ট ডাইভার্ট করে দেয়া। এই যে রিভার ব্যাংকটা ছিল, এ দেখো এটা হচ্ছে রিভার ব্যাংক, এটা কন্টিনিউ হয়ে গেছিল, এখান থেকে কিছুটা পোর্শন কেটে দেয়া, কিছুটা পোর্শন কেটে দিয়ে নদীর জলটাকে এই দিকে বের করে আনা। এখানে কিন্তু আমি কোনো ওয়াটার স্টোর করব না,
করতে পারবো না। হ্যাঁ, এবার এখানে কিছু গেট রয়েছে, এই যে গেট, এই যে ছবিটাতে দেখো এটা হচ্ছে গেট। এই গেটটা ওপেন করে দিলে ওই সাইডে রিভারে যে জল আছে সেটা এখান থেকে ফ্লো করবে। এগুলো হচ্ছে গেট, এগুলো হচ্ছে এক্সেসিভ ওয়াটার যখন হয়ে যায় তখন এই গেটটা ইউজ করা হয়। ব্যারেজে এত উঁচুতে গেট থাকে না, ড্যামে দেখো অনেক উঁচুতে গেট থাকে। দেখো এই যে ড্যামে কিন্তু অনেক উঁচুতে থাকে, সেটা ড্যামের চ্যাপ্টারে যখন যাবে তখন এই ওয়ার ব্যারেজ ড্যাম এগুলো আরো ডিটেলসে জানতে পারবে। জাস্ট আমি এখানে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। তা দেখো এই যে ছোট ছোট এগুলো কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে রয়েছে। আমরা যদি এগুলোকে লক করে দিই রিভারের জল কিন্তু আর এই সাইডে আসতে পারবে না। কিন্তু ওয়্যারে কিন্তু আমাদের সেই লক সিস্টেমটা নেই। যতটা জল ওখানে রাইজ করবে ততটা জলই কিন্তু এখানে সাপ্লাই হবে। কিন্তু ব্যারেজে আমরা কন্ট্রোল করতে পারবো। বাট একটা প্রবলেম সেটা হচ্ছে ব্যারেজে আমরা যেহেতু স্টোর করতে পারবো না, যখন এই ব্যারেজের যে হাইটটা, যে হাই লেভেল, সেটা যদি রিভার ওয়াটার যদি রাইজ করে যায়, অতটা লেভেল যদি রাইজ করে যায় রিভার ওয়াটার, তখন কিন্তু এই ব্যারেজের ওপর থেকেও জল চলে আসবে। সেটাও দেখো আমাদের কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাবে। ঠিক আছে, অনেক সময় দেখি না যে ফ্লাড হলে যে এই ব্যারেজ নষ্ট হয়ে গেছে, এই ব্যারেজের গেট ভেঙে গেছে, যার জন্য অনেক জমি জলের নিচে ভেসে গেছে, অনেক গ্রামে বন্যা হয়ে গেছে। যেহেতু আমাদের এটা কন্ট্রোলের বাইরে বেরিয়ে যায় সেই জন্য এই প্রবলেমটা হয়। আর ড্যাম ভেঙে গেলে তো কোনো কথাই নেই, বুঝতেই পারছো এই এত পরিমাণে জল যে স্টোর করে রাখা আছে, বাই চান্স কোনো কারণে এই কনস্ট্রাকশন যদি ব্রেক করে যায়, তাহলে সেই জল ফ্লো আসিয়ে নিয়ে চলে যাবে। ওকে, তাহলে ফার্স্টে গেল স্টোর। নেক্সট আসছি মেথড অফ ইরিগেশন। দেখো এর আগে আমরা যেগুলো পড়লাম সেগুলো ছিল ইরিগেশনের সিস্টেম, মানে আমি ফ্লো করাতে পারি, আমি ফ্লো করিয়ে ওয়াটার সাপ্লাই করতে পারি, আমি লিফট করে মানে গ্রাউন্ড ওয়াটার বাই পাম্পিং আমি ওপরে তুলে এনে ইরিগেশনের কাজে লাগাতে পারি। আদারওয়াইজ আমি ইনফিল্ট্রেশন গ্যালারি তৈরি করে সেখান থেকে জল সাপ্লাই করতে পারি। এবার এটা ছিল হচ্ছে সিস্টেম, কি কি ভাবে কি কি টাইপে আমরা ইরিগেশন করতে পারি। এবার হচ্ছে মেথড, আমরা তো টাইপ গুলো জেনে গেলাম, এবার মেথড গুলো জানতে হবে যে ওয়াটারটা আমরা যে সাপ্লাই করব সেটা কি মেথডে সাপ্লাই করব। ঠিক আছে, সো ফার্স্ট যেটা আছে সাবসারফেস ইরিগেশন। সাবসারফেস ইরিগেশন কি, মাটির নিচ থেকে যখন ওয়াটার সাপ্লাই হবে, মাটির নিচ থেকে ওয়াটার সাপ্লাই দুভাবে হতে পারে, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল কি, এরপরে আস্তে আস্তে আমি সব ছবিগুলো দেখিয়ে দেব, জাস্ট আমি এখন ভার্বালি বলছি। ন্যাচারাল সাবসারফেস ওয়াটার সাপ্লাই আমরা কখন করতে পারবো, যখন মাটির নিচে যে ন্যাচারাল যে ওয়াটার টেবিল, দেখবি মাটি কাটলেই যে জল উঠে আসে না, কিছুটা মাটি কাটার পর কিছুটা ডেপথে যাওয়ার পর দেখবে আমরা জল পাই, ওটা হচ্ছে ন্যাচারাল ওয়াটার টেবিল। এবার ওই জলটা তো থ্রু আউট পুরো জমিতেই আছে, তো সেটাই হচ্ছে সাবসারফেস ইরিগেশন, ওটা হচ্ছে ন্যাচারালি আমরা পাচ্ছি। আর্টিফিশিয়ালি আমরা কি করে পাবো, যখন আমরা মাটির নিচ থেকে যখন আর্টিফিশিয়ালি ওয়াটার সাপ্লাই করব, মানে মাটির ওপরে গাছে ঠিক গোড়াতে ওইভাবে জল না দিয়ে আমরা মাটির নিচ থেকে ওয়াটার সাপ্লাই করছি। তোমাদের যে নোটস প্রোভাইড করা আছে, যে পিডিএফ দেয়া আছে, ওখানে ছবি দেয়া ছিল। ঠিক আছে, এরপরে যদি আমি দেখিয়ে দেবো, এখানেই দেখিয়ে দেবো ছবি। তো সাবসারফেস ইরিগেশন দ্যাট মিন্স মাটির নিচ থেকে আমরা জল
দুভাবে পেতে পারি। একটা হচ্ছে ন্যাচারালি গ্রাউন্ড ওয়াটার, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। মানে আমরা আর্টিফিশিয়ালি মাটির নিচে ওয়াটার সাপ্লাই করিয়ে দেবো। কারণ কিছু কিছু গাছ আছে যারা মাটির ওপর থেকে জল নিতে পারে না, যারা মাটির নিচ থেকেই জল নেয়। তো তাদের জন্য যদি ন্যাচারালি যদি গ্রাউন্ড ওয়াটারটা যদি সেই লেভেলে না থাকে, তাহলে আমাকে আর্টিফিশিয়ালি সেই লেভেলে গ্রাউন্ড ওয়াটার তৈরি করে দিতে হবে। বোঝা গেল? দেন হচ্ছে সারফেস ইরিগেশন। সারফেস ইরিগেশন মিন্স হচ্ছে মাটির ঠিক ওপর থেকে, মাটির ঠিক ওপরে আমরা যেভাবে ওয়াটারটাকে সাপ্লাই করব সেটাই হচ্ছে সাপ্লাই ইরিগেশন, সরি সারফেস ইরিগেশন। সারফেস ইরিগেশন দেখো তিনটে টাইপের হয়। একটা ফ্লাডিং ফর্মিং ইরিগেশন, আর একটা কন্টুর ফর্মিং ইরিগেশন, আর একটা ফ্লুরো ইরিগেশন। আমরা এর সব ছবি পরপর দেখে নেব। দেন হচ্ছে নেক্সট মেথড হচ্ছে ওভারহেড ইরিগেশন। এটা হচ্ছে ওপর থেকে, মানে মাটিরও ওপর থেকে আমরা যখন ওয়াটার সাপ্লাই করব। সারফেস ইরিগেশন মানে মাটির নিচ থেকে ওয়াটার সাপ্লাই করছি। দেন সেকেন্ড ছিল সারফেস ইরিগেশন, মানে মাটির ঠিক ওপর থেকে আমরা ওয়াটার সাপ্লাই করছি। দেন হচ্ছে ওভারহেড ইরিগেশন। ওভারহেড ইরিগেশন মানে মাটির ওপর থেকে আমরা যখন ওয়াটার সাপ্লাই করব। এই ওভারহেড ইরিগেশনের আরেকটা নাম হচ্ছে স্প্রিংলার ইরিগেশন। ফোয়ারার মতন যখন জলটা দেয়া হয় তখন সেটাকে বলা হয় স্প্রিংলার ইরিগেশন। আর এটা হচ্ছে ড্রিপ ইরিগেশন। ড্রিপ মানে কি? ড্রিপ মানে মিন্স হচ্ছে ফোঁটা। ড্রিপ ড্রিপ মিন্স ফোঁটা ফোঁটা করে। মানে ছোট্ট চারা গাছ যদি হয়, একদম ছোট্ট চারা গাছ সবে বীজ থেকে বেরোচ্ছে, সেখানে আমি এট আ টাইম অনেকটা জল যদি দিয়ে দিই তাহলে কি হবে? চারা গাছটা পচে যাবে। তাহলে সেখানে কি হচ্ছে? অল টাইম জল দিতে হবে, বাট ফোঁটা ফোঁটা করে জল দেবো। এক্সেস জল দেবো না, একবারে অনেকটা জল দিয়ে দেবো না, অল্প অল্প করে জল দেবো। যেমন পেশেন্টদের যখন সেলাইন চলে, দেখেছো সেলাইন কিভাবে চলে? ড্রিপ ড্রিপ করে কিন্তু সেলাইন সাপ্লাই দেওয়া হয়। দিয়ে দেওয়া হয় না। তো ওই রকম টাইপের ইরিগেশন যখন আমরা ইউজ করব তখন সেটাকে বলা হয় ড্রিপ ইরিগেশন। ওকে, দেখো সারফেস ইরিগেশনের কিছু টাইপ, মানে মাটির ওপর থেকে জাস্ট ওপর থেকে আমরা যখন ওয়াটার সাপ্লাই করব, কি কি টাইপের ওয়াটার সাপ্লাই করতে পারি? ফ্রি ফ্লাডিং করতে পারি। ফ্লাডিং মিন্স বন্যা, এবার সেটা ফ্রিলি ফ্লো করে যেতে পারে। দেন বর্ডার ফ্লাডিং। বর্ডার ফ্লাডিং থেকে চাষের জমিগুলোকে বর্ডার পারপাস ওয়াটার সাপ্লাই করা হয়, মানে মাঝখানটা ফাঁকা রাখা হয়, মাঝখানে ডাইরেক্ট কোনো ওয়াটার সাপ্লাই করা হয় না, বর্ডার দিয়ে ওয়াটার সাপ্লাই করা হয়। সেটা রেক্টাঙ্গুলার শেপ হতে পারে, সেটা সার্কেল শেপ হতে পারে, সেটা স্কোয়ার শেপ হতে পারে। এটা আমরা জমিতে হামেশাই দেখে থাকি। হচ্ছে চেক ফ্লাডিং। চেক ফ্লাডিং হচ্ছে এমন ভাবে গ্র্যাভিটেশনাল স্লোপ মানে ফোর্স ইউজ করা হবে। চেক ফ্লাডিং মেইনলি করা হয় যেখানে হাই স্লোপ থাকে, মানে মাটি যেখানে অনেকটা উঁচু নিচু এরকম স্লোপে থাকে, মানে উঁচু থেকে নিচের দিকে নেমে গেছে এরকম যখন হাই স্লোপে থাকে
তখন আমরা এখানে চেক ফ্লাডিং করি। দ্যাট মিনস যে স্লোপে আমার যতটা জল দরকার তার এক্সিস হয়ে গেলে সেটা ন্যাচারাল গ্রাউন্ড স্লোপের রেসপেক্টে সেটা জমি থেকে পাস হয়ে বেরিয়ে যাবে। দেন হচ্ছে কন্টুর ফ্লাডিং। তোমরা সার্ভে পড়ে এসেছো, সার্ভেতে তোমরা অলরেডি কন্টুর পড়ে এসেছো। কন্টুর কি তোমরা জানো? ওই স্টেপ স্টেপ করে আমরা যখন কোনো ওয়াটার সাপ্লাই করি সেটা হচ্ছে কন্টুর ফ্লাডিং। নেক্সট হচ্ছে জিগজ্যাগ ফ্লাডিং। ওয়াটার সাপ্লাই করি, এর সবকটা ছবি আমি দেখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, জাস্ট একটু ওয়েট করো। দেন হচ্ছে বেসিন ফ্লাডিং। বেসিন ফ্লাডিং কি? দেখো বর্ডার ফ্লাডিং এ কি ছিল, চারপাশ থেকে জল দেওয়া হয়েছে, মাঝখানটা ফাঁকা রয়েছে, মাঝখানে গাছ রয়েছে। আর বেসিন ফ্লাডিং হচ্ছে চারপাশ থেকে ঘিরে দিয়ে মাঝখানটাতে মানে গাছ যেখানে রয়েছে সেই জায়গাতে আমরা জলটাকে আটকে দিয়েছি, জলটা আর বেরোতে পারবে, সেটা হচ্ছে বেসিন ফ্লাডিং। বর্ডার ফ্লাডিং এ যেখানে গাছ থাকে সেই জায়গাটা ফাঁকা থাকে, সেখানে ডিরেক্ট কোনো ওয়াটার সাপ্লাই করা হয় না, তার চারপাশ থেকে ওয়াটার সাপ্লাই করা হয়। আর বেসিন ফ্লাডিং এ চারপাশ থেকে আটকে দেয়া হয়, মাঝখানে যেখানে গাছটা রয়েছে সেখানে ওয়াটার অ্যাপ্লাই করা হয়। চলো একটা একটা করে ছবি দেখে নিই। এটা হচ্ছে ফ্রি ফ্লাডিং ইরিগেশন। দেখো তোমরা এখানে ভালো করে এগুলো দেখতে পাবে। দেখো ফ্রিলি জলটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, ন্যাচারাল স্লোপের জন্য দেখো জমিতে ঢুকছে। ভালো করে দেখো, এখানে তোমরা দেখে বুঝতে পারবে যে এখানে একটা স্লোপে জলটা কিন্তু জমিতে এন্ট্রি নিচ্ছে। এটা হচ্ছে মেন ক্যানেল, এটা মেন ক্যানেল, এখান থেকে কিন্তু ফ্রিলি ফ্লো করছে, এখানে কোনো কন্ট্রোল সিস্টেম নেই, ঠিক আছে। দেন হচ্ছে বর্ডার ফ্লাডিং ইরিগেশন। দ্যাট মিনস বর্ডার বরাবর দেখো ওয়াটার দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে মেন সাপ্লাই, দেন এখান থেকে কেটে 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 দেওয়া হয়। নেক্সট চেক ফ্লাডিং ইরিগেশন। দেখো এটা একটা স্লোপ, এটা হচ্ছে মেন চ্যানেল, এখান থেকে ওয়াটার গেছে, দেন দেখো তারপরে একটা স্লোপ আছে, মানে এটা একটা ন্যাচারাল স্লোপে বয়ে যাচ্ছে। মানে সাপোজ এইদিকে জমিটা উঁচু, এইদিকে জমিটা নিচু হয়ে যাচ্ছে, দ্যাট মিনস কি ন্যাচারাল একটা স্লোপ রয়েছে, গ্রাউন্ডের স্লোপ রয়েছে, দেখো তার রেসপেক্টে কিন্তু জলও কিন্তু এদিক থেকে এদিকে ফ্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে চেক ফ্লাডিং ইরিগেশন। দেন হচ্ছে কন্টুর ফ্লাডিং ইরিগেশন। দেখো ধাপ ধাপ করে তোমাদের যে পিডিএফ যে নোটসটা দেয়া আছে ওখানে দেখবে কন্টুর ফ্লাডিং এর একটা অন্য ছবি দেয়া আছে। এখানে দেখো ধাপ ধাপ করে চাষ করা হচ্ছে, এটা হচ্ছে হিলি এরিয়াতে। হিলি এরিয়াতে আমার তো ন্যাচারাল ল্যান্ডের মানে ল্যান্ডটাই এরকমই হয়, এরকম ধাপ ধাপ করেই তো পাহাড়ি এলাকায় আমরা তো সেই ছোট থেকে পড়ে এসেছি, ধাপ চাষ করা হয়, পাহাড়ি এলাকায় ধাপ চাষ করা হয়, স্টেপ বাই স্টেপ চাষ করা হয়। তো এই স্টেপ বাই স্টেপ যখন আমরা ইরিগেশন সিস্টেম অ্যাপ্লাই মানে ওয়াটার যখন অ্যাপ্লাই করি, দিস ইজ কল্ড কন্টুর ফ্লাডিং ইরিগেশন। নেক্সট হচ্ছে জিগজ্যাগ ফ্লাডিং ইরিগেশন। জিগজ্যাগ ফ্লাডিং ইরিগেশন দেখো এটা হচ্ছে মেন ক্যানেল, এখান থেকে ওয়াটার এই লাইনে ঢুকলো, এই যে রোটা দেখতে পাচ্ছ, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এখানে গাছ লাগানো আছে, আবার এই যে লাইনটা দেখতে পাচ্ছ এখানে গাছ লাগানো আছে, এই যে লাইনটা দেখতে পাচ্ছ এখানে গাছ লাগানো আছে, ঠিক আছে। জিগজ্যাগ ওয়েতে মানে কি এদিক থেকে ঢুকলো, আবার এদিক থেকে এরকম ঘুরে 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 জিগজ্যাগ ওয়েতে যাচ্ছে। বর্ডার ইরিগেশনে কিন্তু জিগজ্যাগ ওয়েতে ছিল না, একটা সাইড থেকে। বর্ডার ইরিগেশনের সিস্টেম কি ছিল, মানে এটা যদি ল্যান্ড হয়, এই পুরোটা ল্যান্ড, এখান থেকে ছোট 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 ক্যানেল, একদম ছোট 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 চ্যানেল বা ড্রেন করে দেওয়া হয়েছে,
যে এই পোর্শন থেকে জলটা ডাইরেক্ট একই ডিরেকশনে কিন্তু জলটা এন্ট্রি নিচ্ছে। কিন্তু জিগজ্যাগ ফ্লাডিং এ দেখো জিগজ্যাগ ওয়েতে মানে এন্ট্রিটা একটাই থাকছে, এন্ট্রি নিচ্ছে একটা জায়গা থেকে, দেন ওটা আস্তে আস্তে সাপ্লাই হয়ে যাচ্ছে। দেন হচ্ছে বেসিন ফ্লাডিং ইরিগেশন। দেখো ঠিক বর্ডার ইরিগেশনের উল্টোটা। বর্ডার ইরিগেশনে কি ছিল, জাস্ট বর্ডারে জল ছিল, মাঝখানটা ড্রাই ছিল। আর বেসিন ইরিগেশনে চারপাশটা আল মানে পাতি বাংলা আমরা যেটাকে বলি আল, আল দিয়ে দেখো ঘিরে দেওয়া হয়েছে, দেন ভেতরে জল দিয়ে দেওয়া হয়েছে। আমার এই ভেতরে যে ক্রপ রয়েছে সেই ক্রপে যতটা জল লাগবে সেটাই এখানে স্টোর করে দেওয়া হয়েছে, যাতে এই জলটা বেরিয়ে না যেতে পারে। আবার যখন এখানে কমে যাবে তখন আবার এই যে মেন ক্যানেল আছে, সাপ্লাই লাইন যেটা আছে, সেখান থেকে আবার জল দিয়ে দেওয়া হবে। দেন হচ্ছে স্প্রিংলার ইরিগেশন। দেখো ওভার হেড ইরিগেশনের যে টাইপটা, এই টাইপের ইরিগেশন কিন্তু হয়। মানে এই টাইপের ইরিগেশন কখন করা হয়, যখন এমন কিছু ক্রপ থাকে যাদের গোড়ায় জল জমে থাকলে সেগুলো নষ্ট হয়ে যায়, তাদেরকে ওপর থেকে ওয়াটার সাপ্লাই করা হয়, যাতে তাদের ড্রাই মানে তারা যেন ড্রাই কন্ডিশনে না আসে, সেই গাছগুলো যেন সবসময় ভিজে থাকে। বা ছোট্ট ছোট্ট ঘাস, যেখানে দেখবে অ্যাস্থেটিক ভিউ বা পার্ক বা প্লে গ্রাউন্ডে যখন জল দেওয়া হবে, ওখানে কি বেসিন ইরিগেশন করা হবে? নিশ্চয়ই নয়, কারণ প্লেগ্রাউন্ডেও তো আমাকে ঘাস চাষ করতে হবে। তো ওখানেও তো কিছু একটা জিনিস আমাকে গ্রোথ করাতে হচ্ছে। তখন কিন্তু দেখবে আমরা এই রকম সিস্টেম ইউজ করি। বাগান, প্লেগ্রাউন্ড, এরকম জায়গাগুলোতে কিন্তু এরকম স্প্রিংলার ইরিগেশন ইউজ করা হয়। বা যেখানে ওই যে গাছের গোড়াতে জল জমে থাকলে গোড়াগুলো পচে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, সেখানেও আমরা এইভাবে স্প্রিংলার ইরিগেশন ইউজ করি। দেন হচ্ছে ড্রিপ ইরিগেশন। দেখো আমি বলেছিলাম যদি ছোট্ট গাছ হয় আমরা একবারে অনেকটা জল দিয়ে দিতে পারবো না, তাহলে গাছটা পচে যাবে। সেই জন্য সিস্টেমটা এমন ভাবে করা হয়, দেখো ঠিক সেলাইনের যে গল্পটা বললাম, সিস্টেমটা এমন ভাবে করা হবে যে সবসময় জল পড়বে, এর গোড়াটা কিন্তু ড্রাই হবে না, ড্রিপ ড্রিপ করে জল পড়তে থাকবে, মানে ফোঁটা ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়বে। এখানেও তাই, এখানেও তাই। এইখানে দেখো প্রত্যেকটা লাইনে কিন্তু, দেখো প্রত্যেকটা লাইনে এই যে গাছের গোড়া কি আছে, ফোঁটা ফোঁটা করে কিন্তু জল পড়ছে। ঠিক আছে, তাহলে এই পুরো লেকচারতে কি কি ছিল? হোয়াট ইজ ইরিগেশন, হোয়াট ইজ ইরিগেশন ইঞ্জিনিয়ারিং, necessity of irrigation, benefits, ill effects, types of irrigation and methods of irrigation। তোমাদের নোটস অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি, ওখান থেকে তোমরা পড়ে নেবে, এই ভিডিওটা ভালো করে দেখে নেবে। যেখানে যা প্রবলেম হবে আমাকে বলবে, আমি কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।